রাত তখন প্রায় 2:30। ঢাকার আকাশ কুয়াশাচ্ছন্ন। রাস্তার বাতিগুলো ঝাপসা হয়ে এসেছে। ফাঁকা রাস্তায় একমাত্র শব্দ হচ্ছে দূরে কোনো গাড়ির ইঞ্জিনের গুঞ্জন আর রাতজাগা কুকুরের অসাসেশনের ঘেউ ঘেউ। আদির একটা পুরোনো ফাইল হাতে নিয়ে বসে আছে। তার কাজেই হচ্ছে রহস্য খোলা। সে একসময় ক্রাইম রিপোর্টার ছিল, কিন্তু এখন প্রাইভেট ইনভেস্টিগেটর হিসাবে কাজ করে। আজ রাতেও সে একটা অদ্ভুত কেস নিয়ে মাথা ঘামাচ্ছে। ফাইলটা খুলে কয়েকবার পড়ার পরেও কিছু একটা যেন মিসিং মনে হচ্ছিল। ক্যাশটা নিয়ে ক্লায়েন্টের সঙ্গে সকাল 10টায় মিটিং, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে তার মনে হচ্ছিল বিষয়টা শুধু পেপারের তথ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করলো। স্ক্রিনে অপরিচিত এক নাম্বার ভেসে উঠল। আদ্রিয়ান, হ্যাঁ, কে বলছেন? নাম জানার দরকার নেই। তুমি যদি এখনই তদন্ত বন্ধ না করো তাহলে পরিণতি ভালো হবে না। আদ্রিয়ান চুপ করে গেল। এ ধরনের হুমকি সে আগেও পেয়েছে, কিন্তু এই কণ্ঠস্বরে কেমন যেন এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। তুমি কে? সতর্ক করলাম, এরপর যা হবে তার জন্য প্রস্তুত থাকো। ফোন কেটে গেল। আদ্রিয়ান ফোনটা নামিয়ে রেখে চুপচাপ বসে থাকলো। কারো গলায় যদি সত্যি হুমকির স্পর্শ থাকে, তবে সেটাই ফোন কলে ছিল। পরের দিন সকালবেলা মিটিংয়ের জন্য আদ্রিয়ান যখন কফি শপে পৌঁছায়, তখন তার ক্লায়েন্ট সেখানে অপেক্ষা করছিল। মেয়েটার নাম মেহরিন। শান্ত স্বভাবের, কিন্তু চোখের ভিতর গভীর কিছু লুকানো আছে। আপনি কি নিশ্চিত যে আমার জন্য কাজ করতে পারবেন? আপনার কেস সম্পর্কে কিছুই জানি না। আগে বলুন, বিষয়টা কি? মেহরিন ব্যাগ থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলো। তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা টিপ, লাল রঙের, কিন্তু কেমন জানি অস্বাভাবিক গাঢ় রং। এটা আমার বান্ধবী নিহারিকা আমাকে দিয়েছিল, কিন্তু এখন সে নিখোঁজ। টিপের সঙ্গে তার নিখোঁজ হওয়ার কি সম্পর্ক? আমি জানি না, কিন্তু সে বলেছিল যদি আমি হারিয়ে যাই তাহলে এই টিপটা ধরে রেখো। এটা একদিন সব উত্তর দেবে। আদিয়ান টিপটাকে হাতে নিল। হালকা অদ্ভুত একটা গন্ধ ছড়াচ্ছে। তুমি পুলিশে গিয়েছো? না, কারণ আমি জানি এটা কেবল একটা সাধারণ অপহরণ না, এর পেছনে কিছু বড় কিছু আছে। কিভাবে জানো? কারণ আমি জানি নিহারিকা কে ছিল। সে একজন হ্যাকার। আদিয়ান মুহূর্তেই সোজা হয়ে বসল। নিহারিকার নামটা আগেও শুনেছে আদ্রিয়ান। সাইবার জগতে একদম গোপনে কাজ করতো মেয়েটা। তার সম্পর্কে তেমন কেউ কিছু জানতো না, কিন্তু মাঝে মাঝে কিছু ফোরামে তার নাম ভেসে উঠত। নিহারিকা ঠিক কি করতো? সে বলতো আমি তথ্য সংগ্রহ করি, কিন্তু আমি জানতাম ব্যাপারটা তার চেয়েও বড় কিছু। আদ্রিয়ানের মাথায় এখন অনেক কিছু ঘুরছে। সর্বশেষ কবে তার সঙ্গে কথা হয়েছিল? 3 দিন আগে সে বলেছিল আমি খুব বড় কিছু পেয়েছি, কিন্তু জানি না কাকে বিশ্বাস করব। কি পেয়েছে? সে বলেনি, তবে সে এই টিপটা দিয়েছিল। আদ্রিয়ান টিপটা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করলো। এটা মোটেও সাধারণ কিছু নয়। মনে হচ্ছে এর ভিতর কিছু লুকিয়ে আছে। তুমি কি কোনো ধারণা করতে পারছো নিহারিকা কিসের মধ্যে ছিল? মেহারিন কিছু বলতে গিয়েও থেমে গেল। তুমি কি কিছু লুকাচ্ছ? আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, কিন্তু সে বলেছিল আমার পেছনে বড় কেউ লেগেছে। যদি আমি হারিয়ে যাই তাহলে ধরে নিও এটা কোনো সাধারণ ব্যাপার না। আদ্রিয়ান বুঝতে পারছিল এটা শুধু একজন হ্যাকার নিখোঁজ হওয়ার ব্যাপার নয়, এর পেছনে অনেক বড় কিছু আছে। তার সামনে এখন দুটো পথ। এক, তদন্ত শুরু করা, যা তাকে বিশাল ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। দুই, হুমকির ফোন কলটা মাথায় রেখে সরে দাঁড়ানো। কিন্তু আদ্রিয়ান জানে সে কখনো দ্বিতীয় পথ বেছে নেবে না। সে জানে এই রহস্য শুরু হয়েছে এটা অদ্ভুত টিপ দিয়ে, কিন্তু শেষ কোথায় হবে তা এখনো কেউ জানে না। কে জানে এই রহস্যের শুরুটা হয়েছে একটা অদ্ভুত টিপ দিয়ে, কিন্তু শেষ কোথায় হবে তা এখনো কেউ জানে না। আদ্রিয়ান জানে নিহারিকা নিখোঁজ হওয়ার সাধারণ কোনো ঘটনা নয়। মেহরিন যে টিপটা দিয়েছে সেটা কিছু একটা লুকিয়ে রেখেছে, কিন্তু কি? সে তার অফিসে ফিরে এসে টিপটাকে আবার পর্যবেক্ষণ করতে শুরু করলো।
মাইক্রোস্কোপের নিচে রেখে দেখল এর ভিতরে অদ্ভুত কিছু প্রতিফলন হচ্ছে, যেন এর ভিতরে একটা চিপ বসানো আছে। তবু নিশ্চিত হতে না পেরে সে নিজের পরিচিত একজনকে ফোন করলো। শুভ একজন সাইবার বিশেষজ্ঞ। শুভ, একটা জিনিস চেক করতে হবে। কোথায় আছিস? বাসায় কি নিয়ে কাজ করছিস? একটা অদ্ভুত জিনিস হাতে পেয়েছি। হয়তো মাইক্রোচিপ বসানো আছে এর ভেতর। স্ক্যান করাতে হবে। আজ রাতে আয়, দেখি কি করা যায়। আদিয়ান বুঝতে পারছিল সময় কম। সন্ধ্যা 7টায় সে শুভর বাসায় পৌঁছালো। শুভ দরজা খুলে দিতেই বলল, চল ভেতরে আয়। শুভর ঘরটা পুরোপুরি টেডি স্টোরে সাজানো। একপাশে 3টা মনিটর, সার্ভারের জন্য আলাদা একটা কুলিং সিস্টেম আর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ছড়ানো ছিটানো। আদিয়ান টিপটা টেবিলে রাখলো। ছোট্ট শুভ একটা ডিভাইস দিয়ে একটা স্ক্যান করতে লাগলো। 1 মিনিটের মধ্যে স্ক্রিনে কিছু সংকেত ফুটে উঠল। শুভ চোখ কুচকিয়ে তাকালো। ভাই, এটা কোনো সাধারণ টিপ না, এর মধ্যে সত্যি একটা এনক্রিপ্টেড চিপস বসানো আছে। তাহলে এটা কি ট্র্যাকিং ডিভাইস? না, ট্র্যাকিং না, বরং এটা একটা এনক্রিপ্টেড স্টোরেজ। এর মধ্যে কিছু তথ্য রাখা আছে, কিন্তু বাইরে থেকে ডিকোড করা সম্ভব না। ডিকোড করা সম্ভব? সম্ভব, কিন্তু বিপজ্জনক। এটা হাই লেভেলের এনক্রিপশন। যদি কেউ বুঝতে পারে যে আমরা এটা খুলতে যাচ্ছি, তাহলে বিপদ হতে পারে। ঠিক তখনই শুভর কম্পিউটার স্ক্রিনে ঝলসে উঠল। কালো স্ক্রিনে একটা লাইন লেখা উঠল, স্টপ, ডেঞ্জার, অর ইউর উইল রিজেক্ট। শুভ চমকে উঠে পিছনে সরে গেল। ভাই, কেউ আমাদের ট্র্যাক করছে। তাহলে এটা স্পষ্ট আমরা কিছু বড় কিছুর মধ্যে পা দিয়েছি। শুভ দ্রুত নেটওয়ার্ক বিচ্ছিন্ন করলো। ভাই, যে আমাদের সতর্ক করলো সে সাধারণ কেউ না। এটা কোনো এলোমেলো হ্যাকার না, বরং অনেক শক্তিশালী কেউ। আদিয়ান মনে মনে হিসাব কষল। নিহারিকা নিখোঁজ, তার দেওয়া টিপের ভেতরে এমন কিছু আছে যা কেউ চায় না প্রকাশ পাক, এবং এখন কেউ তাদের ট্র্যাক করছে। তুই কি এটা আনলক করতে পারবি? পারবো, কিন্তু সময় লাগবে। আর এই সময় আমাদের সবকিছু গোপন রাখতে হবে। আদিয়ান বুঝতে পারছিল এই রহস্য অনেক বড় কিছু। সেদিন রাতে আদিয়ান বাসায় ফেরার পথে লক্ষ্য করলো একটা কালো গাড়ি দূর থেকে তাকে অনুসরণ করছে। সে সরাসরি বাসায় না গিয়ে অন্য রাস্তা ধরলো, কিন্তু গাড়িটা পিছু ছাড়লো না। এক পর্যায়ে সে একটা বন্ধ রাস্তার সামনে এসে পড়লো। পেছনের গাড়িটাও থেমে গেল। গাড়ি থেকে একজন লোক নামলো, কালো জ্যাকেট পরা, মুখ ঢাকা। আদ্রিয়ান, তুমি জানো না তুমি কিতে জড়িয়ে পড়ছো। তাই নাকি? তাহলে বলো, কিতে জড়িয়েছি? লোকটা পকেট থেকে একটা খাম বের করে দিল। এটা পড়ো, যদি বেঁচে থাকতে চাও তাহলে এখানে থামো। খামটা হাতে নিয়ে আদিয়ান লোকটার দিকে তাকাতেই সে ফিরে গিয়ে গাড়িতে উঠে দ্রুত চলে গেল। আদিয়ান খাম খুলল, ভিতরে একটা ছোট্ট চিরকুট। নিহারিকা মরে গেছে, কিন্তু রহস্য শেষ হয়নি। সাবধানে থেকো। আদিয়ান জানতো সে এখন ফিরে যেতে পারবে না। নিহারিকা লাশ পাওয়া যায়নি, তাহলে তাকে মেরে ফেলা হলো নাকি লুকিয়ে রাখা হয়েছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, সে কি এমন তথ্য পেয়েছিল যা কারোর জন্য হুমকি হয়ে উঠেছিল? আদিয়ান জানতো তার সামনে এখন দুটো পথ। এক, সে থেমে যেতে পারে। দুই, সে সত্যটা জানার জন্য লড়াই চালিয়ে যেতে পারে। সে জানতো উত্তর একটাই, সে থামবে না। আদিয়ান জানতো তার সামনে এখন দুটো পথ। এক, সে থেমে যেতে পারে। দুই, সে সত্যিটা জানার জন্য লড়াই চালিয়ে যেতে পারে। সে জানতো উত্তর একটাই, সে থামবে না। সকালে ঘুম ভাঙতে আদ্রিয়ান প্রথমেই ফোন হাতে নিল। শুভর কাছে একটা মেসেজ এসেছে। আমরা বড় কিছুতে পা দিয়েছি। টিপের ভিতরের ফাইলগুলোর কিছু অংশ ডিকোড করতে পেরেছি, কিন্তু বিপদ বাড়ছে। কারো কাছে এই তথ্য থাকলে সে নিরাপদ না। শুভ যে সহজে ভয় পায় না সেটা আদ্রিয়ান জানে, কিন্তু তার মেসেজ আতঙ্কের ছাপ স্পষ্ট। আদিয়ান দ্রুতই শুভর বাসার দিকে রওনা দিল, কিন্তু আধা ঘন্টা পর যখন সেখানে পৌঁছালো তখন সে বুঝতে পারলো কিছু একটা ঘটেছে। শুভর ফ্ল্যাটের দরজা অল্প খোলা। ভেতরে ঢুকতেই দেখে ল্যাপটপগুলো উধাও, সার্ভারের
তার সেরা আর মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্র। শুভ কোথাও নেই, কিন্তু দেয়ালের উপরে লাল কালি দিয়ে লেখা একটা লাইন ছিল। শুভকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটা জানার আগে আদিয়ান বুঝতে পারছিল মেহেরিনকেও সতর্ক করতে হবে। নিহারিকার রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে সবাই একটা অদৃশ্য শক্তির টার্গেটে পরিণত হচ্ছিল। সে দ্রুত মেহেরিনকে ফোন করলো। তুই এখন কোথায়? আমি বাড়িতেই আছি। কি হয়েছে? আমি আসছি, দরজা খুলে রেখো, কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দিও না। মেহরিন হয়তো পুরো ঘটনা জানে না, কিন্তু সে নিশ্চয় বুঝতে পারছে বিপদ ঘনিয়ে আছে। আদিয়ান যখন মেহরিনের বাসায় পৌঁছায় তখন মেহরিন দরজার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত উদ্বেগের ছাপ ছিল। তুমি ঠিক আছো? আমি জানি না, মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে। তুমি কাউকে দেখেছো? না, কিন্তু আমি অনুভব করতে পারছি। আজ বিকেলে বাইরে গেলে মনে হচ্ছিল কেউ ছায়ার মধ্যে থেকে আমাকে দেখছে। আদিয়ান চুপ হয়ে গেল। তাহলে শুধু সে না, মেহরিনও নজরদারির মধ্যেই আছে। নিহারিকা সম্পর্কে তুমি আর কিছু জানো? এমন কিছু যা সে গোপন রেখেছিল? মেহরিন একটু থেমে গেল, তারপর বলল, একটা নাম বলেছিল সে, কিন্তু আমি বুঝতে পারিনি সেটা কি। সে বলেছিল কালী। কালী আমাকে খুঁজছে। কালী? এটা কি কোনো কোড নেম? হয়তো। আদিয়ান জানতো এই নামের ভেতরে রহস্য চাবিকাঠি লুকিয়ে আছে। আদিয়ান বুঝতে পারছিল শুভকে খুঁজে বের করা জরুরি। তার কম্পিউটার থেকে কি কোনো তথ্য পাওয়া যাবে? সে দ্রুত শুভর ফ্ল্যাটে ফিরে গেল। পুরো ঘর তছনছ করে ফেলা হয়েছে, কিন্তু এক কোণায় একটা পুরনো হার্ড ড্রাইভ পড়ে আছে। এটা হয়তো হ্যাকাররা দেখতে পায়নি। হার্ড ড্রাইভ নিয়ে সে আবার মেহরিনের কাছে ফিরে এলো। আমাকে তোমার ল্যাপটপটা দিতে পারবে? মেহরিন তার ল্যাপটপ এনে দিল। আদিয়ান দ্রুত হার্ড ড্রাইভ কানেক্ট করলো। এর মধ্যে মাত্র একটা ফাইল ছিল, কাইল ওয়ান কনফিডেন্টলি টিএক্সটি। আদিয়ান ফাইলটা ওপেন করলো। ভেতরে শুধু একটা লাইনে লেখা, কালীর হাত থেকে পালানো অসম্ভব। এতক্ষণে স্পষ্ট হয়ে গেল কালী কোনো সাধারণ হ্যাকার না, বরং এমন কেউ যে তথ্য নিয়ন্ত্রণ করে। তখনই মেহরিনের ফোন বেজে উঠল। সেই স্ক্রিনে তাকিয়ে বলল, অপরিচিত নাম্বার থেকে কল আসছে। আদ্রিয়ান ইশারা করলো কল রিসিভ করতে। ফোনের ওপাশ থেকে একটা গম্ভীর শান্ত কণ্ঠ ভেসে আসলো। তোমরা অনেক ভুল করে ফেলেছ। নিহারিকার পথ ধরতে গিয়ে তোমরা শুধু নিজেদের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। শুভকে বাঁচাতে চাইলে আর এক কদমে এগিয়ে না। আদ্রিয়ান ফোনটা স্পিকারে দিয়েছিল যাতে মেহরিনও শুনতে পারে। ওপাশের কণ্ঠটা গভীর অথচ অস্বাভাবিকভাবে স্থির। তোমরা শুভকে কোথায় রেখেছ? প্রশ্ন করার অধিকার তোমার নেই, আদ্রিয়ান। এখনো সময় আছে, সরে যাও। আর যদি না ধরি? তাহলে শুভকে মৃত্যুর ভাবন। ফোন কেটে গেল। মেহরিন আতঙ্কিত চোখেই পড়ল। আমরা এখন কি করব? আদ্রিয়ান জানতো এখনো তাদের হাতে খুব বেশি সূত্র নেই, কিন্তু খালি নামটা বারবার আসছে এবং শুভকে ধরে নিয়ে যাওয়ার পিছনেও নিশ্চয় তাদেরই হাত আছে। আমাদের একটা উপায় বের করতে হবে। শুভ নিশ্চয়ই আমাদের জন্য কিছু রেখে গেছে। কিন্তু কি? আদিয়ান হাইড্রোড্রাফের দিকে তাকালো। একটা মাত্র ফাইল পাওয়া গিয়েছে, কাল ওয়ান টেল টিএক্সটি, যেখানে লেখা ছিল কালীর হাত থেকে পালানো অসম্ভব। এটা কি সতর্কবার্তা নাকি অন্য কিছু? আদিয়ান ফাইলটাকে আরো খতিয়ে দেখলো। মেহরিন বলল, ফাইলটা আরেকবার খুলে দেখো। শুভ কখনোই শুধু একটা বাক্য রেখে যাবে না। আদিয়ান মাথা নাড়ালো। সে দ্রুত ফাইলটা ওপেন করলো, কিন্তু এবার অন্যভাবে দেখার চেষ্টা করলো। একটা হিডেন কোড দেখতে পারে। সে কিবোর্ড শর্টকাট ব্যবহার করে ফাইলের মেটাডাটা বের করলো। তারপর স্ক্রিনে নতুন কিছু দেখলো। সি ইউজার শুভর ডেস্কটপ কালি লক্স H3LTR .wfe। মেহরিন অবাক হয়ে বলল, এটা কি? একটা অডিও ফাইল। শুভ নিশ্চয়ই কিছু রেকর্ড করে রেখেছিল। কিন্তু এটা কোথায়? শুভর ল্যাপটপ তো উধাও হয়ে গেছে। তাহলে সে কি ব্যাকআপ রেখেছিল? আদিয়ান জানতো সাধারণ উপায়ে এই ফাইল খুঁজে পাওয়া সম্ভব নয়। শুভ সম্ভবত এটাকে এনক্রিপ্ট করে কোনো সার্ভারে রেখেছে। আমাদের ড্রাকনেটে প্রবেশ করতে হবে। মেহরিন চমকে উঠল। তুমি কি নিশ্চিত? এটা খুব বিপজ্জনক। আমাদের আর কোনো উপায় নেই। শুভ যদি সত্যি কোনো সূত্র রেখে যায় তাহলে সেটা ওখানেই আছে। আদিয়ান তার ল্যাপটপ ওপেন করলো, একটা ভিপিএন চালু করলো এবং
টর ব্রাউজার দিয়ে ডার্ক নেটে প্রবেশ করলো। সে শুভর আইডি মনে করার চেষ্টা করলো। শুভ সবসময় তার ইউজারের নাম SH3LTER ব্যবহার করত। সে দ্রুত একটা ফর্মে SH3LTR.wfe ফাইলটার অস্তিত্ব খুঁজতে লাগলো। ঠিক তখনই একটা পুরনো পোস্ট তার চোখে পড়লো। যদি আমি হারিয়ে যাই তবে কেউ একটা খুঁজে পেলে আমাকে পৌঁছে দিও। এটা তো শুভর লেখা। আদান পোস্টের লিঙ্কে ক্লিক করলো। একটা এনক্রিপ্টেড ডাউনলোডের লিঙ্ক এলো, কিন্তু ওপেন করতে পাসওয়ার্ড লাগবে। শুভ নিশ্চয়ই আমাদের জন্য পাসওয়ার্ড রেখেছে। মেহরিন চিন্তিত মুখে বলল, নিহারিকা কি কখনো কোনো সংখ্যা বা নাম বলেছিল? কালি। কালি কিভাবে লেখা হয়? KALI। কিন্তু আদিন হঠাৎ থেমে গেল। শুভ অনেক সময় নাম উল্টো করে লিখতো। তাহলে যদি কালি উল্টো করে লেখা হয় তবে হয় ILAK। সে দ্রুত ILAK লিখে ইন্টার চাপলো। ফাইল ডাউনলোড হতে শুরু হলো। ফাইলটা ওপেন করতেই একটা গলা শোনা গেল। শুভর কণ্ঠ। যদি কেউ এই মেসেজ শুনতে পাও তাহলে বুঝতে পারবে আমি সমস্যায় পড়ছি। নিহারিকা আমাকে বলেছিল কালি আসছে, কিন্তু আমি বুঝতে পারিনি আসলে সে কি। কিন্তু এখন আমি জানি কালি আসলে একটা কোড নেম, কোনো ব্যক্তির নাম নয়। এটা এমন একটা প্রোগ্রাম যা ক্ষমতাশালীদের সবচেয়ে গোপন তথ্য ফাঁস করতে পারে। নিহারিকা এটা পেয়েছিল, আর সেই জন্যই ওর পেছনে পড়েছে সবাই। আমাকে যদি বাঁচাতে চাও তাহলে প্রথমে সি ইউজার শুভ ডেস্কটপ কালি রুট কেয়ার টেক্সট খুঁজে বের করো। ওরা যদি এটা পেয়ে যায় তাহলে সব শেষ। আর একটা কথা, যদি নিহারিকা এখনো বেঁচে থাকে তাহলে ওকে খুঁজে বের করো। ও আমাদের একমাত্র আশা। ফাইল শেষ হয়ে গেল। মেহরিন স্তব্ধ হয়ে গেল। তাহলে নিহারিকা মরেনি? আদিয়ান গভীরভাবে শ্বাস নিল। আমরা জানি না, কিন্তু যদি সে বেঁচে থাকে তবে আমাদের এখনই ওকে খুঁজতে হবে। ঠিক তখনই দরজার বাইরে একটা শব্দ শোনা গেল। কেউ তাদের খুঁজে পেয়েছে। দরজার বাইরে স্পষ্টভাবে কারো পায়ের শব্দ পাওয়া যাচ্ছিল। আদিয়ান মেহরিনকে দ্রুত ইশারায় চুপ থাকতে বলল। মেহরিন নিঃশব্দে লাইট বন্ধ করলো। ঘর অন্ধকার হয়ে গেল। এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ। তারপর ঠক ঠক দরজা টোকায় পড়ল। আমরা জানি তোমরা ভেতরে আছো, দরজা খোলা আদ্রিয়ান। ভারী কণ্ঠ, শীতল স্পর্শ, তাই অচেনা। আদিয়ান দ্রুত মেহরিনের দিকে তাকালো। সে চাপা গলায় পড়ল। এই দরজা খুললেই বিপদ। তাহলে এখন? আদিয়ান জানতো দরজা ভেঙে ফেলা তাদের জন্য সময়ের ব্যাপার। তাদের পালাতে হবে এবং দ্রুত। সে জানলার দিকে ইশারা করলো। মেহরিন মুহূর্তের জন্য দনা মনে করলো। তারপর আস্তে আস্তে জানলার গ্রিলটা সরাতে লাগলো। এইদিকে বাইরের কণ্ঠটা আরেকবার বলল। তুমি হয় দরজা খুলবে, নয় আমাদেরকে আশ্রয় দেবে। এইবার দরজার হ্যান্ডেল নড়াতে লাগলো। ভাগতে হবে এখনই। দরজার গ্রিল সরিয়ে ফেলতে ঠান্ডা বাতাস মুখে লাগলো। নিচে চারতলা দ্রুত, কিন্তু পাশে ড্রেন পাইপ ছিল, সেটাকে ধরে নামা সম্ভব। আদ্রিয়ান প্রথমে নামতে শুরু করলো, তারপর মেহরিন। ঠিক তখনই দরজা ভেঙে পড়লো। ওরা জানলা দিয়ে পালাচ্ছে। পিছন থেকে কারো চিৎকার ভেসে এলো। আদিয়ান দ্রুত নিচে নেমে মেহরিনকে হাত বাড়িয়ে ধরলো। তারপর তারা দৌড়াতে শুরু করলো। রাস্তায় কিছু মানুষ ছিল, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক লাগছিল। তবু পিছনে তাকিয়ে আদিয়ান দেখলো দুটো ছায়ামূর্তি দ্রুত তাদের পিছু নিচ্ছে। আমাদের কোথাও গা ঢাকা দিতে হবে। মেরিন হাঁপাতে হাঁপাতেই বলল। আদিয়ান মাথা ঘুরিয়ে দ্রুত রাস্তার পাশে একটা গলিতে ঢুকে পড়লো। কিন্তু এখান থেকে কোথায় যাবে? ঠিক তখনই পাশে একটা পুরনো গ্যারেজের দরজা আধ খোলা দেখা গেল। ওখানে দুজন দ্রুত ভিতরে ঢুকে গেল। এক মুহূর্ত পরে পিছনে ছায়ামূর্তিরা রাস্তা দিয়ে দৌড়ে চলে গেল। গ্যারেজের ভিতরে শ্বাস আটকে রাখা অবস্থা তারা দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর আদিয়ান আস্তে করেই বলল। ওরা চলে গেছে? মেহরিন থপ করে বসে পড়ল। আমরা আসলে কাদের বিরুদ্ধে? আদিয়ান জানতো না, কিন্তু একটাই সত্য, এই খেলা বড় কিছু দিয়ে, এবং তাদের প্রতিক্ষণ শুধু সাধারণ হ্যাকার নয়, এর পিছনে বড় কোনো সংগঠন আছে। গ্যারেজের ভিতরে আলো কম ছিল, কিন্তু আদিয়ান লক্ষ্য করলো দেয়ালের এক পাশে কিছু পুরনো খবরের কাগজ রাখা ছিল। একটা খবরের শিরোনাম পড়ল চোখে, কালি এক সাইবার অস্ত্র নাকি কল্পনা। মেরিন, দেখো এটা। মেহরিন খবরটা পড়তে লাগলো। বছর 3 আগে একদল সাইবার অপরাধী দাবি করেছিল তারা কালি নামের একটি শক্তিশালী কোড বানিয়েছে।
এটি একবার চালু হলে যে কোনো ডেটা উধাও করতে পারে, এমনকি পুরো ইন্টারনেট নেটওয়ার্কও নষ্ট করে দিতে পারে। কিন্তু পরে এটি নিয়ে আর কিচ্ছু শোনা যায়নি। তাহলে এটা কি আসলেই অস্তিত্ব রাখে? নিহারিকা নিশ্চয়ই কিছু জানতো, সেই কারণেই ওকে সরিয়ে দেওয়া হয়েছে। মেহরিন উদ্বিগ্ন মুখে বলল। তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ কি? আদিয়ান গম্ভীরভাবে ভাবল, শুভ কোথায় সেটার উত্তর এখনো অজানা। কিন্তু নিহারিকা কি আসলেই মারা গেছে নাকি লুকিয়ে আছে? ঠিক তখনই তার ফোন ভাইব্রেট করলো। একটা মেসেজ এসেছে। কোনো কিছুর পেছনে দৌড়াও না, কালের অস্তিত্ব জানলেই মৃত্যু নিশ্চিত। শুভ মারা গেছে, তুমি যদি বাঁচতে চাও সব ভুলে যাও। একটা নামহীন নাম্বার থেকে। আদিয়ান মেহরিনের দিকে তাকালো। এটা ছিল একটা হুমকি, কিন্তু একই সঙ্গে এটা প্রমাণ করেছে শুভ এখনো বেঁচে থাকতে পারে, কিন্তু কোথায়? আর কালি আসলে কি? এই প্রশ্নের উত্তরগুলো জানলেই হয়তো তাদের নিজেদের জীবনও হুমকির মুখেই পড়বে। আদিরান এবং মাহেরিন একে অপরের দিকে তাকিয়ে রইল। ফোনের মেসেজটা যে শুধু হুমকি ছিল তা নয়, এটা ছিল নির্দেশনা, তাদের কিছু বিশেষ গোপনীয়তা জানানো। ফোনের স্ক্রিনের মেসেজটি দেখে আদিয়ান সোজা মেহরিনের দিকে তাকিয়ে বলল। আমরা শুভকে খুঁজে বের করতে পারবো, কিন্তু আগে আমাদের কালের পেছনে যেতে হবে। মেহরিন অবাক হয়ে বলল। কালি? কিন্তু কিভাবে? আমরা তো জানি না এর ব্যাপারে কিছুই। এটা জানতেই হবে, কালের অস্তিত্ব শুধু ডিজিটাল নয়, বাস্তবেও ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। নিহারিকা, শুভ সবকিছু এর সাথে সম্পর্কিত। আদিয়ান আবারও একবার সেই পুরনো খবরের কাগজটার দিকে তাকালো। সেখানে কালির সম্পর্কে উল্লেখ ছিল। তিনি মাথা ঘুরিয়ে বলল। হয়তো কিছু তথ্য এখানে লুকানো থাকতে পারে। ফোনের মেসেজটি তাদের আরও একটি সংকেত দিয়েছিল। সি ইউজার শুভ ডেস্কটপ কালি রড কি ডট টিএক্সটি। মেহরিন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছে। এটা কি শুধু একটা ফাইলের লোকেশন, নাকি কিছু বড় রহস্যের ইঙ্গিত? আদিয়ান দ্রুত ল্যাপটপ খুলে ফাইলের পথ অনুসরণ করতে লাগলো। তাদের প্রাথমিক ধারণা ছিল শুভ এই ফাইলটি তার ডেটা সুরক্ষিত রাখতে তৈরি করেছে, কিন্তু এর ভিতরে কি কিছু গুপ্ত বার্তা থাকতে পারে? ধীরে ধীরে লয়েড কি ডট টিএক্সটি ফাইলটা খুললো। স্ক্রিনে কিছু প্যারাগ্রাফ উঠল, যা দেখে আদিয়ান তীক্ষ্ণ চোখে পড়ল। যেখানে শত্রু নেই সেখানে সবকিছু সুরক্ষিত, তবে সতর্ক থেকো। কালের শিকার হলে তুমি নিজে অনলাইনে মুছে যাওয়া শুরু করবে, ফিরে আসা অসম্ভব। একমাত্র উপায় তোমার পিছু নেওয়া তথ্য তাদের কাছে না পৌঁছানোর জন্য ছড়িয়ে ফেলো। ফাইলটি সেভ করা ছিল একটি কর্ডাসের অনুসন্ধান। আদিয়ান বুঝতে পারল এই রড কি টিএক্সটি ফাইলটি আসলে একটি গোপন সংকেত, যে সংকেত কেবল তাদের মতো বিশেষ কাউকে দেওয়া হয়েছে। এটা তো আরো জটিল হয়ে যাচ্ছে। কালে যদি আমাদের পিছু নেয় তাহলে কি হবে? আদিয়ান কিছু না বলে ল্যাপটপ বন্ধ করে দিল। তার মনে হয় এই মুহূর্তে তাদের প্রয়োজন একটি জিনিস, তথ্য। মেহরিন হঠাৎ ভাবল। নিহারিকা সম্পর্কে আমার এখনো কিছুই জানি না, তার ওপরও যদি কালির প্রভাব থাকে। এটা আমাদের শেষ সম্ভাবনা মেহেরিন। নিহারিকাকে যদি খুঁজে পাই তবে পুরো রহস্য উন্মোচন করা সম্ভব হবে। দুজন দ্রুত সিদ্ধান্ত নিল তাদের পরবর্তী গন্তব্য হবে নিহারিকার শেষ অবস্থা, কিন্তু তাদের জানতো এটা হতে পারে সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপ। কালির খোঁজে বেড়ালে তারা কখনো জানতেই পারবে না কবে সেগুলো তাদের জন্য পরিণতির কারণ হয়ে দাঁড়াবে। এইদিকে এক প্রকার লুকিয়ে লুকিয়ে পুলিশ তদন্ত করছে, কিন্তু কেউ জানে না যে আদিয়ান এবং মেহরিন কি খুঁজছে। একমাত্র তারা জানে কালি যেন মরণ ফাঁদের মতো সমস্ত ট্রাকগুলো মুছে দিতে পারে। মেহরিন তার আগের কাজের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিল নিহারিকা শেষবার কোথায় ছিল। সেটা কোনো ছোট জায়গার গোপন টার্গেট ছিল। সেই সূত্র ধরেই তারা নিহারিকার পুরনো ঠিকানার ট্রাক করতে শুরু করলো। সেটি ছিল এক পুরনো ভবন, একটি ঝুঁকিপূর্ণ এলাকায়, যা পুলিশের চোখে পড়তে পারত না। গন্তব্য পৌঁছানোর আগেই ফোনে একটি অজানের নাম্বার থেকে কল এলো। অন্য কোথাও যাও, তোমরা সবাই ভুল পথে চলছো। যদি নিয়ারিকাকে খুঁজে পেতে চাও তাহলে এখানেই শেষ। আদিয়ান শ্বাস ফেলেই বলো। তারা আমাদের শুনছে। ঠিক সেই সময় ভিতর থেকে কিছু মৃদু গুঞ্জন শোনা গেল। কেউ আবার তাদের অনুসরণ করছিল। মেহরিন আতঙ্কিত হয়ে বলল।
তারা কি বুঝে ফেলেছে যে আমরা আসছি? সম্ভব, কিন্তু এখন আমাদের থামলে চলবে না। ভবনের কাছে পৌঁছানোর পর তারা প্রাচীরের পাশ দিয়ে চুপচাপ প্রবেশ করলো। প্রতিটি শব্দ তাদের জন্য ছিল মৃত্যুর ছায়া, কিন্তু তারা নীহারিকার রহস্য উদ্ধার করতে খেতে পারত। ভবনের ভিতর প্রবেশ করতেই মেঝে থেকে আসল রহস্য বেরিয়ে আসতো। নিয়ারিকা এখানে ছিল, তবে এই ভবনের সাথে অন্য কিছু গোপন যুক্ত আছে। আদেন এবং মেহরিন অন্তত সাবধানে ভবনের ভেতর প্রবেশ করলো। জায়গাটা ছিল অন্ধকার, নোংরা এবং পরিত্যক্ত, কিন্তু অদ্ভুতভাবে এখানে কিছু পুরনো কম্পিউটার সরঞ্জাম ও কেবল ছড়ানো ছিল। এর মানে কেউ যেন নিয়মিত এখানে আসতো। মেহরিন ঘরগুলো দ্রুত চেক করছিল, কিন্তু আদিয়ান একটি জিনিসে খুঁজছিল, কিছু যা তাদের নীহারিকা দিকে নিয়ে যেতে পারে। অবশেষে একটি ছোট সেলফের সামনে দাঁড়িয়ে আদিয়ান থামল। সেখানে বেশ কিছু পুরনো ফাইল ছিল। কিছুটা দূর থেকেই তাকে দেখে মনে হচ্ছে যে এগুলো বেশ মূল্যবান। মেহরিনের সেই বলল। এগুলো কি নীহারিকার কাজ? আদিয়ান একেবারে শব্দ করে মুচকি হেসেই বলল। ঠিক মনে হচ্ছে। সে এগুলো খোলার চেষ্টা করলো। কয়েকটি ফাইল খুলতেই একটির মধ্যে একটা পাসওয়ার্ড সংরক্ষিত ছিল। একটির নাম ছিল ফাইল অ্যাক্সেস ডট টিএক্সটি। এটা কি? মেহরিন জিজ্ঞাসা করলো। আদিয়ান ফাইলটি খুলতে শুরু করলো। স্ক্রিনে কিছু লাইন উঠল, কিন্তু এগুলো খুবই জটিল। তবে হঠাৎ করে একেবারে শেষ লাইনে একটা কোড দেখা গেল, যা একেবারে স্বাভাবিক নয়। মেহরিন অবাক হয়ে বলল। এটা তো কালির কথা বলছে। হ্যাঁ, এটা সত্যি। কালির রহস্য এখানে রয়েছে, কিন্তু কিভাবে আমরা এই রুট ফোল্ডারটি খুঁজে পাবো? আদিয়ান এবং মেহরিন ফাইলটি আরও বেশি করে খুঁটিয়ে দেখছিল। এই কোডটি সরাসরি নির্দেশনা দিচ্ছে, কিন্তু কিভাবে তারা একটির পরিবর্ত ধাপের দিকে এগোবে তা পরিষ্কার ছিল না। সে সময়ে একটা দরজা খোলার শব্দ শুনে তারা চমকে উঠল। কেউ তাদের অনুসরণ করেছে। দ্রুত কোথাও লুকাও। আদিয়ান এবং মেহরিন দ্রুত পাশের একটি কক্ষে ঢুকে গেল। দরজা ধীরে ধীরে বন্ধ করলো। তাদের পেছনে দুটো ছায়া, যারা সম্ভবত কালির লোক ছিল, গেটের কাছে দাঁড়িয়েছিল। তারা একটা মৃদু কণ্ঠে কথা বলছিল, যা তারা শুনতে পেল। তারা এদিকে চলে এসেছে, আমাদের অবিলম্বে এখানে থাকতে হবে। অবিশ্বাস্যভাবে দুজনের মধ্যে একটি পরিচিত কণ্ঠে ছিল। আদিয়ান চুপচাপ বলল। এটা আমাদের মিত্রদের হতে পারে। তারা দুজন কক্ষের ভিতরে একে অপরের শ্বাস ফেলা অবস্থায় তাকিয়েছিল। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল। তারা ধীরে ধীরে বাইরে চলে এলো, তবে বাইরের দৃশ্য তাদের চমকে দিল। বাইরে এক নারী, যার মুখটা কিছুটা ঢাকা ছিল, দাঁড়িয়েছিল, আর তার হাতে ছিল একটা ল্যাপটপ। কিভাবে জানলে আমি এখানে আছি? মেহরিন সজাগ হয়ে তাকালো। তুমি কে? আমি নীহারিকা। এটা শুনে আদিয়ান এবং মেহরিন একে অপরের দিকে তাকালো। নীহারিকা তাদের সামনে জীবিত, স্বাভাবিক। কিভাবে তুমি বেঁচে আছো? মেহরিন শ্বাস ফেলে জিজ্ঞাসা করলো। কালি আমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি জানতাম তাদের জন্য খেলা শেষ। আমি পালিয়েছিলাম, এবং এর পেছনে এই মুহূর্তে সব রহস্য জড়িত। তাহলে তুমি সব জানো? নীহারিকা হেসেই বলল। এখনো না, কিন্তু কালির পুরো প্রক্রিয়া বুঝে গেছি, এবং সেই জন্যই আমি সব কিছু ছড়িয়ে দিলাম কালির শেষ পরিকল্পনাটির সামনে। নীহারিকা তখন তাদের কাছে একটি ছোট্ট ডিভাইস বের করলো। এটা হলো কালির সিস্টেম। এটা হলো কালির সিস্টেম। তুমি যা কিছু করতে চাও তার সব ট্র্যাক এখানেই পাওয়া যাবে, কিন্তু সাবধান, একবার যদি সিস্টেমে প্রবেশ করো আর বেরোতে পারবে না। আদিন এবং মেহরিন একে অপরকে কিছুক্ষণ দেখে নিল। তাদের সামনে এখন একমাত্র অপশন ছিল কালির শেষ স্তরের সাথে মোকাবিলা করা। আমরা তো জানি না এটা কিভাবে কার্যকর হবে। নীহারিকা স্মিত হাসি দিয়ে বলল। এটা একটা সাইবার যন্ত্রণা। তবে তুমি যদি চেষ্টা না করো, তুমি কখনোই জানতে পারবে না কেমন ভয়াবহতা তোমার অপেক্ষা করছে। নীহারিকা স্মিত হাসি দিয়ে বলল। এটা একটা সাইবার যন্ত্রণা। তবে তুমি যদি চেষ্টা না করো, তুমি কখনোই জানতে পারবে না কেমন ভয়াবহতা তোমার অপেক্ষা করছে। আদিন এবং মেহরিন একে অপরের দিকে তাকালো। নীহারিকার কথাগুলো তাদের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের মনে আরও একটা প্রশ্ন জেগে উঠেছিল। কালির
সিস্টেমের সাথে সংযোগ স্থাপন করার মানে ছিল তাদের সমস্ত ডিজিটাল তথ্য জীবন এমনকি অস্বস্তি বিপদের মুখে পড়তে হবে। নিহারিকা ডিভাইসটি হাতে নিয়ে এগিয়ে গেল এবং একটি ছোট পোর্টেবল স্ক্যানার চালু করলো। তার মধ্যে বেশ কিছু প্যারামিটার উন্মুক্ত হতে শুরু করলো। এটা হলো কালির ডোমাইন। এর মধ্যে ঢুকতে গেলে তোমাদেরকে প্রাথমিক সতর্কতাগুলি মেনে চলতে হবে। কালির সিস্টেম যে কোনো সময় তোমাদের শেষ করে দিতে পারে। আদিয়ান হতাশ হয়ে বলল, কিন্তু আমাদের কি অন্য কোনো উপায় নেই? আমাদের শুভকে উদ্ধার করতে হবে। অন্য উপায় নেই, একমাত্র পথ হলো কালির সিস্টেমে প্রবেশ করা। মেহেরিন নিজের আঙ্গুলে চেপে ভাবল, কিন্তু কালের সিস্টেম আমাদের শুধুমাত্র অনুসরণ করছে কিনা আমাদের পুরো পরিকল্পনাও জানতে পারছে, তাহলে তাদের প্রতি আমাদের কি করণীয়? নিহারিকা ধীরে ধীরে তার চোখে তাকিয়ে বলল, ঠিক বুঝেছ মেহরিন, কালির পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের সবাই দুর্দান্ত কৌশলী। তাদের পরিকল্পনা একদিকে, কিন্তু আমাদের যদি কালির পরবর্তী গোপন কোডটি উদ্ধার করা সম্ভব হয় তবে আমরা তাদের বিরুদ্ধে শক্তিশালী হতে পারবো। নিহারিকা তখন ডিভাইসের স্ক্রিনে কিছু কোড টাইপ করতে লাগলো। একে একে স্ক্রিনে বিভিন্ন ডেটা লোড হতে শুরু হলো। তোমরা জানো কালির মূল কোডটা এতটা সুরক্ষিত যে একবার যদি কোনো ভুল করি তাহলে সিস্টেমটি পুরোপুরি মুছে যাবে। আদিয়ান গম্ভীর হয়ে বলল, অথচ এক্ষেত্রে আমাদের ভুল করার কোনো সুযোগই নেই। তারা সবাই সাবধানীভাবে ডিভাইসের দিকে তাকিয়েছিল। স্ক্রিনে একটা নতুন আইকন এসে উঠল, অ্যাক্রস গ্রেন্টেড। এটা কি সম্ভব? মেহরিন বিস্মিয়ে বলল। নিহারিকা নড়েচড়ে বসে বলল, কালি আমাদের সত্যিই পরীক্ষা ফেলেছে, কিন্তু এখন আমরা ডোমেইন ঢুকতে পারবো। ডিভাইসটি কাজ করতে শুরু করলো এবং কিছু সেকেন্ড পর স্ক্রিনে বিশাল একটি ডেটাবেস ফাইল দেখতে পেল। এতে ছিল একাধিক কোড, পাসওয়ার্ড এবং বিশেষ গোপন তথ্য যা কালির মূল সিস্টেমের সাথে সম্পর্কিত ছিল। এটা বেশ গুরুতর। আমাদের কিছু মূল কোড সরাতে হবে যা কালির হাতে চলে যেতে পারে। আদিয়ান স্ক্রিনে দেখতে পেল কালি মিন পাসওয়ার্ড টেক্সট নামে একটি ফাইল। তার মধ্যে শুধুমাত্র একটি লাইন লেখা ছিল, ওয়ান্স দ্য ফাইনাল কে ইজ আনলকেড দ্য ইন ইজ নেয়ার। এটি কিসের সংকেত? এটা কি কালের শেষ চাল? নিহারিকা উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ, এবার আমরা সেই মুহূর্তে আছি যেখানে আমরা তাদের খেলা শেষ করতে পারবো। ঠিক তখনই ডিভাইসে একটা অস্বাভাবিক সংকেত এলো। একটি বড় লাল রঙের স্ক্রিন ভেসে উঠল এবং সেখানে লেখা ছিল, ইনট্রাইডার অ্যালার্ট, সিস্টেম আন্ডার অ্যাটাক। মেহেরিন আতঙ্কিত হয়ে বলল, এটা কি কালি আমাদের লক্ষ্য করেছে? তাড়াতাড়ি শেষ কোডটি বের করে ফেলো। আদিয়ান দ্রুত ডাকলো। নিহারিকা দুটো কোডটি চালু করার চেষ্টা করলো, কিন্তু এক মুহূর্তে ডিভাইসটি আবার ব্লক আউট হয়ে গেল। এটা তো সম্ভব নয়, আমরা যেন কালি নেটওয়ার্কের মধ্যে বন্দী হয়ে গেছি। এটা ছিল কালির শেষ খেলা। সেখানে শুধু তারা না, পৃথিবীর শিকারও হতে পারত। আদ্রিয়ান তৎক্ষণাৎ বলল, দ্বার খুলে দাও, আমি এখান থেকে বের হতে চাই। যতই চেষ্টা করছিলেন ডিভাইসটি ছেড়ে যেতে লাগলো। ঠিক সেই মুহূর্তেই দালান থেকে একটা চাপা গুঞ্জন শোনা গেল। এক রহস্যময় ব্যক্তি যার মুখটা হুড দিয়ে ঢাকা ছিল দ্রুত ভিতরে প্রবেশ করলো। তোমরা পথ ভুলে যাচ্ছ। তার গলা ছিল গভীর, ভয়ঙ্কর। মেহরিন ভয় পেয়ে সরে দাঁড়ায়। আদিয়ান কিন্তু সোজা তাকিয়েই বলো, তুমি কে? আমি কালির ছায়া, আর তোমরা আমার সময় নষ্ট করছো। সে দ্রুত তার হাত থেকে একটি ডিভাইস বের করে ফেললো। কিন্তু তোমরা যতই চেষ্টা করো আমি ওদের কাছে যাব না। আদিয়ান বুঝতে পারলো কালির ছায়া তাদের জানিয়ে দিয়েছে, কিন্তু তাদের সামনে আর কোনো পালানোর পথ ছিল না। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আদিয়ান বুঝতে পারলো কালির ছায়া তাদের জানিয়ে দিয়েছে, কিন্তু তাদের সামনে আর কোনো পথ ছিল না পালানোর। আদিয়ান এবং মেহরিন একে অপরকে অবাক হয়ে তাকিয়েছিল। সেই রহস্যময় ব্যক্তি যিনি কালির ছায়া হিসেবে পরিচিত এখন তাদের সামনে দাঁড়িয়েছিল। তার মুখটি
হুড দ্বারা আচ্ছাদিত ছিল, আর তার চোখে ছিল এক ধরনের অজানা শীতলতা। মেহরিন ভয় পেয়ে বলল। তুমি কি কালির পক্ষে? কালির ছায়া ঠান্ডা চোখে তাকিয়ে বলল। কালির পক্ষে না, আমি কেবল নিজে বাঁচতে চাই। তোমরা যা করেছ তা তোমাদের জন্য বিপদ ডেকে আনবে। আদিয়ান শান্তভাবে প্রশ্ন করল। তুমি কি কালী সম্পর্কে জানো? কালির ছায়া গম্ভীর নিঃশ্বাস ফেলেই বলল। কালির অস্তিত্ব শুধু আমাদের মতো ছোট মানুষদের জন্য নয়, এটা এমন এক সিস্টেম যা আমাদের নিজেদেরকে অতিক্রম করে। তোমরা যা খুঁজছো তা কখনোই তোমাদের হাতে আসবে না। মেহরিন আবারও ভীত হয়ে বলল। তাহলে আমরা কিভাবে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি? কালির ছায়া ঠান্ডা হেসে বলল। তোমরা যদি বুঝতে না পারো তবে জানো না যে কালির শেষ গন্তব্য কোথায়। কালির ছায়ার কথাগুলি এখনো তাদের কানে ঘুরছিল। তারা জানতো তাদের সামনে আরো একটি বড় বাধা এসেছে, কিন্তু তাদের লক্ষ্য একটাই, কালির সিস্টেম ভাঙা। নিহারিকা তখন ডিভাইসটি আবার চালু করলো এবং একটি নতুন ফাইল খুঁজে পেল। ফাইলটি খুলতে গিয়ে এক অদ্ভুত বার্তা স্ক্রিনে উঠে আসে। Once you open this, you will never go back. Kali's eyes everywhere. আদিয়ান মুহূর্তে হতাশ হয়ে বলল। এটা কি বাস্তব? কালী আমাদের এত শক্তিশালীভাবে অনুসরণ করছে? নিহারিকা ফাইলটা খুলতে শুরু করলো। একের পর এক কোড প্রদর্শন হচ্ছিল। তিনি সাবধানে কোডগুলো খতিয়ে দেখছিলেন। এটা কালির ভেতরে একটি ব্যাকডোর তৈরি করতে পারে, কিন্তু আমি এটাকে এত সহজে ব্যবহার করতে পারবো না। এটা যদি মিথ্যা হয়। আদিয়ান মাথা ঘুরিয়ে বলল। আরো কিছু সময় নষ্ট না করে আমাদের যা করতে হবে তা এখনই করতে হবে। কালীর সিস্টেম যদি এভাবে আমাদের লক্ষ্য করে তাহলে আমাদের পালানোর সুযোগ কম। মেহরিন চুপচাপ দাঁড়িয়ে থাকলেও তার চোখে ভয় ও আশঙ্কার ছাপ স্পর্শ ছিল। ফাইলটি সম্পূর্ণ খুলতেই হঠাৎ করে স্ক্রিনে আরো কিছু নতুন কোড আসতে শুরু করলো। এটি ছিল কালীর সত্যিকারের ডিপ ফাইল। নিহারিকা তো চোখে আঙ্গুল দিয়ে স্ক্যান করছিল এবং একে একে কোডগুলো দেখতে পাচ্ছিল। এগুলো যদি সত্যিই হয় তবে আমরা একদম কালির মূল সিস্টেমে প্রবেশ করতে পারবো। কিন্তু এটা কোনো সাধারণ সফটওয়্যার নয়, এটা একটা সাইবার অস্ত্র। আদিয়ান দ্রুত বলল। কিন্তু আমাদের অন্য কোনো উপায় নেই। আমাদের পিছনে যারা আছে তারা আমাদের পিছু ছাড়বে না। নিহারিকা মাথা নেড়ে বলল। ঠিক, তবে এইভাবে না গেলে আমাদের হাতে আর কিছুই থাকবে না। কালির হাতেও চলে যাওয়ার আগে যদি আমি এটি কন্ট্রোল করতে না পারি তবে আমরা তাদের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে শক্তিশালী হতে পারবো। তাদের সামনে একমাত্র সমাধান ছিল এই ডিপ ফাইটের মাধ্যমে কালির সিস্টেমে প্রবেশ করা এবং সেখান থেকেই তাদের পরিকল্পনার বাস্তবায়ন করা। নিহারিকা আবারও ডিভাইসটি চালু করলো। একে একে নতুন নতুন কোড খোলার সাথে সাথে স্ক্রিনে বড় বড় প্যারামিটার ভেসে উঠল এবং ধীরে ধীরে সিস্টেমের ভিতরে দরজা খুলতে শুরু করলো। দ্রুত সিস্টেম প্রবেশ করতে হবে। নিহারিকা দ্রুত নির্দেশ দিল। আদিয়ান ও মেহরিন দুজনেই স্থিরভাবে স্ক্রিনে তাকিয়েছিল। সিস্টেমের ভিতরে প্রবেশ করলেই তারা সোজা কালীর মন্ত্রে আটকাতে পারত, কিন্তু এক মুহূর্তের জন্য তারা থামবে না। শেষমেশের সিস্টেমে প্রবেশ করতে তারা সক্ষম হলো। তবে তখন স্ক্রিনে একটি নতুন বার্তা ওঠে। এরপর সিস্টেমের ভিতরে ঢুকতেই সবকিছু অন্ধকার হয়ে যায়। তৃতীয় পর্বের মতোই যখন তারা ভিতরে প্রবেশ করছিল তখন কালীর ছায়া তাদের সাথেই ছিল। তার কাছে তথ্য ছিল, কিন্তু সেগুলো ছিল সবাই মিথ্যা। আদিয়ান দৌড়ে বলল। কোথায় আছো তুমি? তুমি আমাদের ভুল পথে চালিত করেছো। কিন্তু কালীর ছায়ার গভীর হাসি আবার শুনতে পেল। তোমরা যেখানে যাবে কালির হাতে চলে যাবে। জানো না যে এই গেমটি কখনোই তোমাদের জন্য শেষ হবে না। আর তারপরে সিস্টেম থেকে হঠাৎ সব কিছু লক হয়ে গেল। কালীর ছায়া সবগুলো তাদের মাথায় ঘুরছিল। সিস্টেমটি হঠাৎ করে লক হয়ে যাওয়ার পর তারা বুঝতে পারছিল না কি করতে হবে। কালী ডেবনে প্রবেশ করতেই তাদের সমস্ত প্রচেষ্টা যেন বিফলে যাচ্ছিল। নিহারিকা দ্রুত ডিভাইসটি পরীক্ষা করলো, কিন্তু স্ক্রিনে কোনো নতুন সংকেত দেখা গেল না। তবে কিছুক্ষণ পর একটি অদ্ভুত সিগন্যাল পেতে লাগলো। এটা কি? মেরিন জিজ্ঞাসা করলো। তার কণ্ঠে অস্থিরতা ছিল। নিহারিকা উত্তর দিল। এটা কালির সিস্টেমের অস্বাভাবিক সংকেত। তাদের সিস্টেমে অচল হতে শুরু করেছে। তবে আমাদের সাবধান থাকতে হবে। যদি কালির শিকারে না পড়ি তবে আর বেরোতে পারবো না। আদিয়ান চার চোখে একটা সংকেত ছাপের রেখা দেখেই বলল। এখন আর থামা যাবে না।
আমাদের এটাই শেষ সুযোগ। নিহারিকা গম্ভীর হয়ে বলল। আমাদের যদি সিস্টেমের ভেতর প্রবেশ করতে হয় তবে একমাত্র উপায় হলো আমরা কালির সিস্টেমের মূল অংশ ঢুকতে পারি, কিন্তু সেটা খুবই বিপজ্জনক। সেখানে শেষ বেঁচে থাকার তথ্য রয়েছে যা কালির পরিকল্পনা সম্পর্কে সব কিছুই জানবে। এখন তাদের একমাত্র লক্ষ্য ছিল কালির মূল ডেটাবেসে ঢুকে সত্যি কি চলছে তা বের করা। নিহারিকা স্ক্রিনে কিছু কোড ডাললো আর তাতে লেখা দিল কালি মেন সিস্টেম প্রোটোকল SYS নামে একটি ফাইল। এটা ঠিক কি? মেহেরিন জিজ্ঞাসা করলো, তার কণ্ঠ উদ্বিগ্ন ছিল। নিহারিকা টেনশন নিয়ে বলল, এটা কালির প্রধান কন্ট্রোল সিস্টেম। এতে যদি আমি কোনো ভুল করি তবে পুরো সিস্টেম শাটডাউন হয়ে যাবে আর আমরা এখানেই বন্দি হয়ে পড়ব। আদ্রিয়ান মাটির দিকে তাকিয়ে বলল, ভুল করার কোনো সুযোগ নেই, আমাদের জানতেই হবে কালির উদ্দেশ্য কি। নিহারিকা শেষবারের মতো কোডটি চালু করলো। স্ক্রিনে একটি বিশাল লগিং পেজ দেখা দিল। এরপর সেখানে একটি সিকিউরিটি ও প্রোটোকল এলো। কোডটি আরো গভীরে চলে যেতে শুরু করলো। এটা খোলার পর আমরা তাদের ধরতে পারবো। তবে ঠিক সেই মুহূর্তে সিস্টেমের ভিতর এক পিং এর শব্দ হলো। স্ক্রিন কেঁপে উঠলো আর কিছু অদ্ভুত কোড ফাঁস করতে লাগলো। এটা তো ঠিক আগের মতোই। আমরা এখন সিস্টেমের গভীরে চলে এসেছি। এক সেকেন্ডও ক্ষতি করলে কালির সমস্ত ডেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আমাদের হাতে কিছুটা সময় বাকি। নিহারিকা ঠান্ডা মাথায় স্ক্রিনে তার আঙ্গুল রাখলো। কোডগুলোর মধ্যে যেন এক বিশেষ কোড ছিল যা কালির মূল সিস্টেমে প্রবেশ করতে সাহায্য করবে। একটা ভয়ঙ্কর গর্জন হলো এবং সিস্টেমের সমস্ত তথ্য লক হয়ে গেল। মুহূর্তে স্ক্রিনে একটা চমৎ প্রদর্শন বার্তা চলে আসলো। ওয়ার্নিং, সিস্টেম ব্রেস ডিটেস্ট, ইউ আর নাও টার্গেট। এটা ছিল কালির পক্ষ থেকে বড় ধরনের বিপদ সংকেত। সিস্টেমের ভিতরে ঢুকতে পারার পর তাদের অবস্থা এখন আরও সংকটজনক হয়ে পড়েছে। কালির ডিজিটাল সেন্সর তাদের পুরো প্রক্রিয়া ট্র্যাক করেছিল। তাদের টার্গেট চলে এসেছি, আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে। আদিয়ান গম্ভীর হয়ে বলল, আমাদের বের হওয়ার কোনো উপায় নেই। এখন যদি কালির হাত থেকে বাঁচতে হয় তবে তাদের নিয়ন্ত্রণ নিতে হবে। মেহেরিন হঠাৎ চোখে এক চমক লাগলো, প্ল্যান খুঁজে পেল। আমরা যদি সিস্টেমের মধ্যে থাকা সিক্রেট কোডটি খুঁজে বের করতে পারি তবে কালির সব কিছু অকার্যকর হয়ে যাবে। নিহারিকা ছটপট স্ক্রিনের কোড টাইপ করতে লাগলো। এই কোডটি ছিল সেই অস্ত্র যা তাদের সাহায্য করতে পারে। একটু অদ্ভুত কিন্তু সঠিক কোড টাইপ করার সাথে সাথে সিস্টেমের পুরো পরিবেশ পাল্টে গেল। দ্রুত বেরিয়ে যাও। নিহারিকার কণ্ঠ উত্তেজনা নিয়েই বলল। তবে সিস্টেমে প্রবেশ এর সাথে সাথেই তারা বুঝতে পারলো সেখানকার পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। কালির কোডগুলো একেবারে অপ্রতিরোধ ছিল। এক মুহূর্তে সিস্টেমে প্রবাহিত একটি ভয়ঙ্কর লাল রঙের লাইট তাদের চোখে আঘাত করলো। আদিন সোজা হেঁটে বলল, এটা শেষ সময়। সিস্টেমের ভিতরে যা কিছু ঘটছে সেটা আমাদের জন্য বিপদ। নিহারিকা হতাশ হয়ে বলল, তাদের হাত থেকে পালানো সম্ভব হবে না। কালির পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই আমাদের হাতে পাল্টা আক্রমণ চালাতে হবে। এটা আমাদের শেষ সুযোগ। মেহরিন সংকল্পবদ্ধ হয়ে বলল। কিন্তু এরপরে সিস্টেমের ভিতরে ভয়ঙ্কর সংকট ভেসে উঠল। সেটা ছিল কালির সাইন। কিন্তু এরপরেই সিস্টেমের ভিতরে ভয়ঙ্কর সংকেত ভেসে উঠল। সেটা ছিল কালির সাইন। কালির সিস্টেমের ভিতরে ঢুকে তাদের সকল শক্তি প্রায় শেষ হয়ে যাচ্ছিল। স্ক্রিনে যে ভয়ঙ্কর লাল রঙের সংকেত দেখা দিয়েছিল সেটা তাদের শেষ সময়ের ইঙ্গিত। সিস্টেমের ভিতর প্রবাহিত অদ্ভুত কোডগুলি দ্রুত গতি পাচ্ছিল, যেন সিস্টেমটি প্রতিটি গতিবিধি ট্র্যাক করেছিল। এটা সম্ভব নয়। আমাদের এখানে কি করতে হবে? মেহেরিন অস্থির হয়ে বলল। নিহারিকা স্ক্রিনে চোখ রাখলো এবং একটা চিরচেনা বার্তা বের করলো। অ্যাটেনশন ফাইল্ড। কালি আমাদের লক্ষ্য করেছে। তাদের সিস্টেম আমাদের ধ্বংস করতেই পারবে। নিহারিকা বলল, তার কণ্ঠ হতাশ ছিল। হাদিয়ার মাথা নেড়েই বলল, তাহলে আমাদের উচিত এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা। তবে আমরা যদি একবার বের হতে পারি তবে কালির সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এখন তাদের কাছে সময় একমাত্র সঙ্গী ছিল। একের পর এক কোড
সিস্টেমের ভিতরে ঢুকতে শুরু করেছিল এবং তারা জানতো এর পরবর্তী ধাপ খুবই বিপজ্জনক। নিহারিকা তাড়াতাড়ি কিছু কোড টাইপ করতে লাগলো। প্রতি মুহূর্তে সে ভয় পাচ্ছিল, কিন্তু তার কাছেও আর কোনো বিকল্প ছিল না। তার আঙ্গুল দ্রুত সিস্টেমের কোডে ছুটছিল, যেন শেষ মুহূর্তে সঠিক কোডটি প্রবেশ করানো উচিত। স্ক্রিনে একটি বিশাল সিস্টেম ভাঙনের সংকেত উঠল। সিস্টেম ক্রিটিক্যাল ফাইলার। এটা কি? আমাদের কি সিস্টেমেটিক ভাঙতে পারলো? মেহেরিন বলল, তার কণ্ঠে আশ্চর্যতা ছিল। নিহারিকা উত্তেজিত হয়েই বলল, হ্যাঁ, আমরা এখন সিস্টেমের ভেতরে ভাঙন তৈরি করেছি, তবে এখনই সাবধান হতে হবে। কালির প্রতিক্রিয়া দ্রুত হবে। হাদিয়ান ঠান্ডা মাথায় বলল, তাহলে আমাদের তাহলে আমাদের শেষ আক্রমণ শুরু করতে হবে। কালের আসল নিয়ন্ত্রণে যদি আমরা পৌঁছতে না পারি, তবে তাদের হাতে পুরো সিস্টেম চলে যাবে। বিগত কিছু সময়ের মধ্যে সিস্টেমে কয়েকটি নতুন সংকেত আসতে শুরু করেছিল। তীব্রভাবে একের পর এক কোড ফ্ল্যাশ হচ্ছিল, আর সিস্টেমে এক অস্বাভাবিক হালকা স্রোত অনুভূত হচ্ছিল। এটি যেন কালির শেষ অস্ত্রের প্রবর্তন ছিল। এটা কি করছে? মেহরিন তড়িঘড়ি জিজ্ঞাসা করলো, এটা কালির ডিফেন্স সিস্টেম। যদি আমরা এক মুহূর্তে হালকা ভুল করি, তাহলে সিস্টেম পুনরায় আমাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। আদিয়ান নিজের চিন্তা ভাবনা নিয়েই বলল, তাহলে আমাদের কাছে একমাত্র পথ কালের ডিফেন্স ভাঙা। তাদের সামনে একমাত্র বিকল্প ছিল সিস্টেমের ভিতরে দুর্বল জায়গাগুলোতে আক্রমণ করা। নিহারিকা শেষবারের মতো কোডটি ইনপুট করল এবং স্ক্রিনে একটি বিশাল অ্যাটাক টিটের সংকেত উঠল। পুরো সিস্টেমের ভিতর গভীর অন্ধকারে তখন কিছু বিশাল ঘূর্ণি শুরু হয়ে গেল। এটা শুরু হলো। এখন আমাদের লক্ষ্য সঠিকভাবে আঘাত করা। হঠাৎ সিস্টেমের ভিতর থেকে একটি বিপদ সংকেত উঠে আসে। ওয়ার্নিং, সিস্টেম ব্রেন্স ইমিডিয়েটলি এনার্জিং কাউন্টার মেশর্স। একটি ভয়ঙ্কর ব্লাস্টিক সাউন্ডের মতো শোনালো এবং সিস্টেমের ভিতরে কোডগুলির কিছু অংশ লাল হয়ে উঠল। তারা পাল্টা আক্রমণ করছে। আমরা যদি প্রতিরোধ করতে না পারি, তাহলে পুরো সিস্টেম ধ্বংস হয়ে যাবে। নিহারিকা বলল, তার হাতে কম্পিউটার স্ক্রিনটি ঘুরতে লাগলো। হাদিয়ান জানতো তারা এই মুহূর্তে সাইবার যুদ্ধের মধ্যে ছিল। এখানে কোনো ভুল করা যাবে না। এক সেকেন্ডের ভুল তাদের পুরো প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারে। তবে ঠিক সেই মুহূর্তে সিস্টেমের ভিতর ভেসে উঠল একটি অদ্ভুত বার্তা। ইউ হ্যাভ মেড দ্য ফিনাল মুভ বাই দ্য এন্ড ইজ নিয়ার। এটা কি? মেহরিন ভয়ে প্রশ্ন করল, কালির ফাইনাল খেলা। আমাদের একেবারেই সর্বশেষ আক্রমণ করতে হবে। সিস্টেম যদি সফলভাবে আমাদের ধ্বংস করতে চাই, তবে আমাদের কাছে আর কোনো সুযোগ থাকবে না। আদিয়ান চিন্তা করতে করতেই বলল, এবার সময় শেষ। কালের শেষ অস্ত্রের সাথে যুদ্ধ করতে হবে। আমাদের একমাত্র সুযোগ হলো তাদের সিস্টেমে এমন একটি ঘাটতি খুঁজে বের করা যা এখনো অজানা। সিস্টেমের ভিতর তাদের যুদ্ধ এখন তীব্র হয়ে উঠেছে। কালির প্রতিক্রিয়া দ্রুত গতি পাচ্ছিল, আর তাদের পুরো পরিকল্পনা এখন ঝুঁকির মধ্যে ছিল। সিস্টেমের ভিতরে তাদের যুদ্ধ এখন তীব্র হয়ে উঠেছিল। কালির প্রতিক্রিয়া দ্রুত গতি পাচ্ছিল, আর তাদের পুরো পরিকল্পনা এখন ঝুঁকির মধ্যে ছিল। কালির সিস্টেমের ভিতরে ধ্বংসাত্মক পার্টনারের সাথে যুদ্ধ করতে করতে তাদের শরীরে ক্লান্তির ছাপ স্পর্শ হয়ে উঠল। কিন্তু আদিয়ান এবং মেহরিন জানতো তারা যদি থামে, তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। নিহারিকা একে একে সিস্টেমের কোডগুলো চেক করতে শুরু করলো। তার চোখে এক অদ্ভুত সংকল্পর ছাপ ছিল। স্ক্রিনে নতুন সংকেত দেখা যাচ্ছিল। কোডগুলোর মধ্যে এই প্যাটার্ন আমি আগে দেখেছি। নিহারিকা দ্রুত বলল, এটা কালির মূল কোডের একেবারে শেষ গেটওয়ে। আদ্রিয়ান, যিনি ইতিমধ্যে সিস্টেমের ভিতরে লগ ডেটাগুলো খুঁজে বের করতে শুরু করেছে, তাকে দেখতে দেখা গেল। তাহলে আমাদের এখানে আক্রমণ করতে হবে। যদি এই কোডটি ভেঙে দিতে পারি, তবে কালের পুরো সিস্টেমকে একেবারে অকার্যকর করে দিতে পারবো। মেহরিন গভীর শ্বাস নিয়ে বলল, তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ এর পরিণতি খুব বিপজ্জনক হতে পারে। নিহারিকা অভ্যন্তর দ্রুততার সাথে কোডটিতে প্রবেশ করতে লাগলো। এই কোডটি কালির ব্যাকডোর ছিল, যা সিস্টেমের অন্ধকার কোণে লুকিয়েছিল।
যদি তারা এটি সফলভাবে ভাঙতে পারে তবে কালির সমস্ত তথ্য মুহূর্তের মধ্যে উন্মোচিত হবে। তবে ঠিক সেই মুহূর্তে সিস্টেমের ভিতর থেকে এক ভয়ঙ্কর সাইবার আক্রমণের সংকেত দেখা দিল। স্ক্রিনটি কাঁপতে শুরু করলো এবং সিস্টেমের কন্ট্রোলের মধ্যে আগুনের মতো লাল রঙের ঝলক দেখা দিল। এটা কি কালির পাল্টা আক্রমণ? মেহেরিন জিজ্ঞাসা করলো, তার কণ্ঠে উদ্বেগ ছিল। হ্যাঁ, এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি প্রোটেক্টর। এটা আমাদের ধ্বংস করতে চাই। নিহারিকা বলল, তার মুখে ভীতুর ছাপ। আদিয়ান দৃঢ়ভাবে বলল, আমরা যেখানে থাকি পালাতে পারবো না। আমাদের একমাত্র উপায় তাদের এই সিস্টেমের পিছনে লুকানো দুর্বল জায়গাগুলো খুঁজে বের করা। সিস্টেমের ভিতরে প্রবাহিত আলো আরো জোরালো হয়ে উঠল। প্রতিটি কর যেন তাদের অনুসরণ করছিল। কিন্তু নিহারিকা জানতো এই সিস্টেমের ভিতর যে জায়গাটি তারা খুঁজছে সেখানে কালির সর্বশেষ অস্ত্র লুকানো রয়েছে। একটা প্যাকেট, খুব সম্ভবত একবার সিস্টেমে ঢুকলে সেটি আমাদের পুরো প্রক্রিয়াকে আকার্য করে দেবে। নিহারিকা বলল, তার কণ্ঠে ভয় ছিল কিন্তু একই সঙ্গে সংকল্প ছিল। তারা জানতো এই মুহূর্তে তারা এক অদ্ভুত সাইবার যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। কালের সিস্টেমকে ভাঙার সাথে সাথে সিস্টেমের প্রতিরক্ষার ব্যবস্থা তাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। আদিয়ান তখনই সিদ্ধান্ত নিল, আমরা আর কোনো সময় নষ্ট করতে পারি না। আমাদের একমাত্র সুযোগ হলো এই ব্যাকডোর ভাঙা, যেটি কালির মূল সিস্টেমের ভেতরে প্রবাহিত। নিহারিকা দ্রুত কোডটি টাইপ করতে শুরু করলো। তার আঙ্গুলগুলো যেন মেশিনের অংশ হয়ে উঠেছিল। এক মুহূর্তে সিস্টেমের ভিতর একটি বিশাল ঘূর্ণ শুরু হলো। প্রতিটি কডের সাথে সিস্টেম ভেঙে পড়ল। তবে হঠাৎ সিস্টেমের কডগুলো একযোগে ঝাঁকনি দিয়ে উঠল এবং একটি বিশাল সতর্কতা সংকেত উঠল স্ক্রিনে। ডিপ সিস্টেম এরর, কমপ্লেট শাটডাউন ইন্টিনিটেড। এটা কি? মেহরিন চিৎকার করে বলল, কালির সিস্টেম নিজে থেকে শাটডাউন হতে শুরু করেছে। আমাদের সামনে মাত্র আর 1 মিনিট সময় আছে। আদিয়ান তার চোখে তীব্র প্রতিজ্ঞা করে বলল, আমরা যদি 1 মিনিটের মধ্যে সিস্টেমের সবচেয়ে গোপন কোডটি খুঁজে বের করতে না পারি তবে কালির পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। সিস্টেমের ভিতরে তীব্র গর্জন চলছিল। কয়েকগুলো দ্রুত গতিতে প্রবাহিত হচ্ছিল এবং সিস্টেমের পর্দা পুরোপুরি কাটছিল। নিহারিকা স্ক্রিনে একটি ছোট প্যাকেট খুঁজে পেল যা কালির মূল সিস্টেমের শেষ গোপন কোড। এই কোডটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা সঠিকভাবে প্রবেশ করাবো আর কালির সমস্ত সিস্টেম ধ্বংস হয়ে যাবে। কিন্তু সিস্টেমের ভিতর যখন এক ভয়ঙ্কর আক্রমণ শুরু হলো, একটি বিশাল রেডিয়েট ব্লাস্টারের মতো সিস্টেমের মধ্যে অন্ধকার ছড়িয়ে পড়ল। এটা তাদের আক্রমণ। দ্রুত কোডটি টাইপ করো। নিহারিকা তার আঙ্গুল দ্রুত স্ক্রিনে চালাতে লাগলো। 1 মিনিটের মধ্যে সিস্টেমের সব শেষে কোডটি প্রবেশ করিয়ে দিল। সিস্টেমে ঝলকানি শুরু হলো এবং সেখান থেকে এক চমকপ্রদ সংকেত এলো, সিস্টেম শাটডাউন কমপ্লিট, কালির সিস্টেম টার্মিনেটেড। এখন সমস্ত স্ক্রিনে এক বিশাল ব্ল্যাঙ্ক সাইন দেখা যাচ্ছে। এটি ছিল কালির সিস্টেমের পুরোপুরি ধ্বংসের ইঙ্গিত। আতিয়ান, মেহেরিন এবং নিহারিকা তিনজনের চোখে বিশ্বাসের ছাপ নিয়ে একে অপরকে দেখছিল। এটা আমাদের জয়, আদিয়ান বলল, তার কণ্ঠে বিজয়ের আনন্দ ছিল। নিহারিকা গভীর শ্বাস নিয়ে বলল, হ্যাঁ, কালির আক্রমণ শেষ হয়নি। তারা পুনরায় উঠে আসতে পারে। তবে তাদের সামনে এখন নতুন একটি অজানা পথ খোলার সুযোগ ছিল। কালির সিস্টেম ধ্বংস হয়েছে কিন্তু একটা অদ্ভুত নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ল, যেন সবকিছু থমকে গেছে। আদ্রিয়ান, মেহরিন আর নিহারিকা একে অপরের দিকে তাকিয়েছিল। আমরা কি সত্যি জিতে গেছি? মেহরিন ধীরে ধীরেই বলল। নিহারিকা একটু চিন্তিত কণ্ঠেই বলল, সিস্টেম ধ্বংস হলেও কালির হেডকোয়ার্টারের মূল সার্ভার এখনও সক্রিয় থাকতে পারে। আমাদের নিশ্চিত হতে হবে যে তারা আর কখনো ফিরে আসতে না পারে। আদিয়ান জানতো সবকিছু এত সহজে শেষ হয়ে যাওয়ার কথা নয়। সাইবার ক্রিমিনালরা কখনো এত সহজে হার মেনে নেয় না। হঠাৎ নিহারিকার ল্যাপটপের স্ক্রিনে একটা নতুন মেসেজ ভেসে উঠল। আপনারা ভাবছেন এটা শেষ? আসল খেলা তো এখনো শুরুই হয়নি। এটা কি? মেহেরিন আতঙ্কিত হয়ে বলল। নিহারিকা স্ক্রিনের কোডগুলো বিশ্লেষণ করতে লাগলো। এটা কালির কোনো এক সদস্য। মনে হচ্ছে তারা আমাদের কাজের খবর আগেই পেয়েছিল। আদিয়ান ঠান্ডা গলায় বলল, এটা যদি সত্যি হয়
তাহলে তারা আমাদের গতিবিধি আগে থেকে পর্যবেক্ষণ করছিল, যার মানে আমরা এখনো নিরাপদ নই। ঠিক তখনই স্ক্রিনে আরেকটা সংকেত ভেসে উঠল। কোড অ্যাক্টিভেটেড, ড্রাগ ট্র্যাপ 09 EXE। নিহারিকা দ্রুত টাইপ শুরু করলো। তারা আমাদের কম্পিউটারের কিছু একটা ইনজেক্ট করেছে। আদিয়ান বুঝতে পারল কালির আরও কিছু প্ল্যানিং রয়েছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? তাদের সার্ভার লোকেশন খুঁজতে হবে। আমরা যতক্ষণ না তাদের মূল ঘাঁটি খুঁজে বের করতে পারছি ততক্ষণ আমরা পুরোপুরি জয়ী নই। নিহারিকা দ্রুত নতুন স্ক্রিপ্ট লাইন করলো। স্ক্রিনে বিশাল সংখ্যার কোডটিস দেখা গেল। তারা বাংলাদেশেই আছে, কোথায়? ঢাকার এক পুরনো পরিত্যক্ত ওয়্যার হাউসে। আদিয়ানের মুখ শক্ত হয়ে গেল। এবার সরাসরি মাঠে নামতে হবে। তিনজন পরিকল্পনা করলো তারা পরবর্তী রাতে ওয়ার হাউসে প্রবেশ করবে, কিন্তু তারা জানতো এটা একেবারেই সহজ হবে না। কালি হয়তো তাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আদিয়ান, মেহেরিন আর নিহারিকা ওয়ার হাউসের দিকে রওনা দিল। একবার ভেতরে গেলে বের হওয়া সহজ হবে না। আমরা যা শুরু করেছি সেটা শেষ করতেই হবে। রাত তখন প্রায় 2টা। পুরো এলাকায় শুনছান নীরব। খেলাধুলার পুরনো ওয়ার হাউসের সামনে দাঁড়িয়ে আছে আদিয়ান, মেহরিন আর নিহারিকা। এক অপরের দিকে তাকালো। এখানেই কি কালির আসল ঘাঁটি? নিহারিকা তার ল্যাপটপ খুলে দ্রুত কোঅর্ডিনেটস চেক করলো। হ্যাঁ, সিগন্যাল এখান থেকেই আসছে, কিন্তু আশেপাশে কোনো গার্ড নেই। এটা কি অদ্ভুত লাগছে। আদিয়ান গম্ভীর গলায় বলল। হয় তারা আমাদের জন্য অপেক্ষা করছে, নয়তো এটা একটা ফাঁদ। তারা নিঃশব্দের সামনে এগোলো। দরজার কাছে পৌঁছতেই নিহারিকা থামলো। দরজায় সিকিউরিটি ট্র্যাপ থাকতে পারে, আমাকে আগে পরীক্ষা করতে দাও। নিহারিকা তার ফোন বের করে দরজার কাছাকাছি স্ক্যান করলো। মুহূর্তে স্ক্রিনে লাল রঙের ওয়ার্নিং সিগন্যাল দেখা দিল। আমরা দরজা খুললেই অ্যালার্ম বেজে উঠবে। নিহারিকা ফিসফিস করে বলল। তাহলে অন্য কোনো উপায় বের করতে হবে। তারা চারপাশে দেখে নিল। মেহরিন দৃষ্টি নিক্ষেপ করলো উপর দিকে। ছাদ দিয়ে ঢোকা যাবে না। নিহারিকা একটু চিন্তিত কণ্ঠেই বলল। ভিতরে ওরা যদি ক্যামেরা বসিয়ে রাখে তাহলে ধরা পড়ব, কিন্তু আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। তারা তিনজন পাশের একটা লোহার মই ধরে ছাদে উঠল। উপরে ওঠার পর নিহারিকা দ্রুত ল্যাপটপ খুলে কালির সাইবারের সিগন্যাল ট্র্যাক করতে লাগলো। ওদের মূল সার্ভার ঘরের নিচে আছে, কিন্তু কোনো ইন্টারনেট সংযোগ নেই। মানে ওরা নিজেদের তথ্য অফলাইনে রেখেছে। হ্যাঁ, যাতে কেউ হ্যাক করতে না পারে। আমাদের সরাসরি সার্ভার পর্যন্ত যেতেই হবে। ঠিক তখনই ছাদের এক কোণে মৃদু আলো দেখতে পেল তারা। সেখানে একজন দাঁড়িয়েছিল। আদিয়ান দ্রুত সংকেত দিল সবাইকে নড়াচড়া বন্ধ করতে। লোকটি ধীরে ধীরে ফোন বের করলো এবং কারোর সাথে কথা বলতে লাগলো। হ্যাঁ, ওরা এখনো ঢোকেনি, কিন্তু আশেপাশে সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে। নিহারিকা ফিসফিস করে বলল। আমরা ধরা পড়ে গেছি। মেহরিন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো। এখন কি করব? আদিয়ান চোখ বন্ধ করে দ্রুত চিন্তা করলো, তারপর বলল। একটা বিকল্প আছে। কি? ওদের সার্ভার রুম পর্যন্ত চুপি চুপি পৌঁছানো এবং সেটা ধ্বংস করে দেয়া। ওরা যদি আমাদের দেখে ফেলে তাহলে কিছুতেই এই মিশন সফল হবে না। তারপর তিনজন আস্তে আস্তে ছাদের অন্য পাশে দিয়ে নেমে নিচে ঢুকলো। ওয়ার হাউসের ভিতরে অদ্ভুতভাবে নীরব ছিল। শুধু এক কোণ থেকে কম্পিউটারের শব্দ আসছিল। ওরা এখানেই আসছে। নিহারিকা ফিসফিস করে বলল। তারা একসঙ্গে সামনের দিকে এগোলো, কিন্তু ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ হলো। টিক টিক টিক। এটা কিসের শব্দ? মেহরিন দ্রুত জানতে চাইল। নিহারিকা মুখ সাদা হয়ে গেল। বোমা। আদিয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে বলল। দ্রুত এখান থেকে বের হতে হবে। তারা দৌড়ে এক বড় কাঠের বক্সের পিছনে আশ্রয় নিল। মুহূর্তের মধ্যেই একটা বিশাল বিস্মরণ হলো। ওয়ার হাউসের ভিতরে একাংশ ধ্বংস হয়ে গেল। ধোঁয়ার মধ্যে কয়েকজন ছায়াময় লোক বেরিয়ে এলো। তোমরা কি সত্যি ভেবেছো আমাদের শেষ করতে পারবে? একজন গম্ভীর কণ্ঠেই বলল। তাদের সামনে দাঁড়িয়েছিল কালের লিডার। এই খেলা এখানে শেষ হবে না। লোকটি বলল, তার ঠোঁটের কোণে হালকা হাসি। আদিয়ান তার দিকে তাকিয়ে রাগ চেপে বলল। আমরা যদি শেষ না করতে পারি তুমি পালানোর সুযোগ পাবে না। কালের লিডার হাসলো। দেখা যাক কে আসল শিকারী আর কে শিকার।
কালির লোকেরা অস্ত্র বের করলো। আদিয়ান দ্রুত নিহারিকা ও মেহরিনকে সংকেত দিল। পালানোর জন্য প্রস্তুত হও। কিন্তু আমাদের কাজ তো শেষ হয়নি। মেহরিন প্রতিবাদ করলো। এখন যদি বেঁচে না থাকি তাহলে কাজ শেষ করবো কিভাবে? নিহারিকা দ্রুত তার ব্যাগ থেকে একটা ছোট্ট ডিভাইস বের করলো। আমি ওদের সার্ভারে ট্রোজান ভাইরাস ইনজেক্ট করতে পারি। এতে ওদের ডাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাকে 30 সেকেন্ড সময় দিতে হবে। আদিয়ান মুহূর্তের জন্য চিন্তা করলো, তারপর বলল, তুমি এটা করো, আমি ওদের আটকাচ্ছি। সে এক লাফে সামনে এগিয়ে গেল। কালির একজন সদস্যর হাত থেকে অস্ত্র কেড়ে নিল, তাকে মাটিতে ফেলে দিল। একদিকে নিহারিকা দ্রুত কোড ইনপুট করছিল, আর একদিকে মেহরিন নিজেও একটা লোহার রড তুলে প্রতিরোধ করছিল। ঠিক 30 সেকেন্ড পর স্ক্রিনে একটা বার্তা এলো, সিস্টেম ওভাররেড সাকসেসফুল, ডেড ডিস্ট্রেকশন ইন্টারনেট। কালিরা হঠাৎ করে পিছু হাঁটতে শুরু করলো। তোমরা কি করেছো? নিহারিকা শ্বাস ছেড়েই বলল, তোমাদের সমস্ত তথ্য মুছে দিয়েছি। কালির অস্তিত্ব শেষ হয়ে গেছে। এটা শেষ মনে করো না, আমরা আবার ফিরে আসব। ঠিক তখনই পুলিশের সাইরেন শোনা গেল। মেহরিন হাসল। হয়তো ফিরে আসতে পারবে, কিন্তু আজ রাতে নয়। কালি সদস্যরা পালানোর চেষ্টা করলো, কিন্তু পুলিশের দল চারিদিক থেকে তাদের ঘিরে ফেললো। আদিয়ান মেহরিন আর নিহারিকার দিকে তাকিয়ে বলল, এবার সত্যিই শেষ। আদ্রিয়ান মেহরিন নিহারিকার দিকে তাকিয়ে বলল, কালির প্রধান সদস্যরা গ্রেপ্তার হয়েছে। ওয়ার্ক হাউসের ধ্বংসপত্রের উপর দাঁড়িয়ে আদ্রিয়ান মেহরিন আর নিহারিকা একে অপরের দিকে তাকালো। পুলিশের গাড়ির সাইরেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তাহলে এটা কি সত্যিই শেষ? মেহরিন কপালের ঘাম মুছেই বলল। নিহারিকা একটুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, কালি হয়তো ধ্বংস হয়েছে, কিন্তু এর ভেতরে আরো গভীর কিছু থাকতে পারে। মানে? হাদিয়ান জানতে চাইলো। নিহারিকা তার ল্যাপটপ বের করলো, দ্রুত কিছু কোড রান করলো, তারপর স্ক্রিনে একটা লাল রঙের ফাইল ভেসে উঠলো। ব্ল্যাক ফ্যান রডিওসি। এটা কি? মেহরিন জানতে চাইলো। নিহারিকা চেয়ার শক্ত করে বলল, কালি শুধু একটা ছায়া মাত্র। এর পেছনে আর একটা শক্তিশালী সংগঠন আছে, যেটার নাম ব্ল্যাক ফ্যাং। আদিয়ানের চোখ সংকীর্ণ হয়ে গেল। ব্ল্যাক ফ্যাং? আগে কখনো শুনিনি। নিহারিকা মাথা নেড়েই বলল, এটাই তো ব্যাপার, তারা নিজেদের অস্তিত্ব কখনোই প্রকাশ করে না। কালি ছিল শুধু একটা অস্ত্র যারা তাদের জন্য কাজ করত, কিন্তু আসল হোতারা তো এখনো ধরা পড়েনি। মেহরিন ধীরে ধীরে বলল, মানে আমরা আসল শত্রুকে ধরতে পারিনি? নিহারিকা একগাল হাসলো। আমরা একটা বড় ধাপ এগিয়েছি, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। হোটেলে ফিরে আসার পর আদিয়ান কফির মগ হাতে জানলার বাইরে তাকিয়েছিল। এত কিছু ঘটে যাওয়ার পর তার মনে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছিল। ঠিক তখনই ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এলো। তোমরা কি সত্যিই ভাবছো আমাদের শেষ করে ফেলেছো? ব্ল্যাক ফ্যাং এর খেলা এখন শুরু হলো। আদিয়ান দ্রুত ফোনটা নিহারিকাকে দেখালো। তারা আমাদের ট্র্যাক করছে। নিহারিকা এক মুহূর্তে অপেক্ষা না করে ল্যাপটপ খুলে কোড রান করলো, কিন্তু মেসেজটি মুহূর্তের মধ্যে ডিলিট হয়ে গেল। বাহ, এরা তো খুবই শক্তিশালী। আমরা মেসেজ ট্রেস করার আগেই ওরা সেটা মুছে দিয়েছে। তাহলে এখন কি করব? নিহারিকা গভীর চিন্তায় পড়ে গেল। আমাদের ব্ল্যাক ফ্যাং সম্পর্কে আরো খোঁজ নিতে হবে, কিন্তু ওরা যদি আমাদের খুঁজতে থাকে তাহলে সামনে বিপদ আরো বাড়বে। ঠিক তখনই দরজায় একটা নক করলো। তিনজনই সতর্ক হয়ে উঠলো। আদিয়ান ধীরে ধীরে দরজা খুলল। বাইরে একজন মানুষ দাঁড়িয়েছিল, মুখে কালো মাস্ক, হাতে একটা ছোট্ট এনভেলপ। এটা তোমাদের জন্য। লোকটি শান্ত গলায় বলল, তারপর মুহূর্তের মধ্যে অন্ধকারে মিলিয়ে গেল। নিহারিকা দ্রুত দরজা বন্ধ করলো, আর মেহরিন কৌতূহল চোখে খামের ভিতর থেকে একটা ছোট চিপ বের করলো। এটার মধ্যে কি থাকতে পারে? আদিয়ান দ্রুত ল্যাপটপে চিপ লাগালো। স্ক্রিনে একটা মাত্র লাইন দেখা গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো লাইব্রেরি, সন্ধ্যা 7টা, একা আসবে, অন্যথায় তোমাদের খেলা এখানেই শেষ। তিনজন একে অপরের দিকে তাকালো। মেহরিন উদ্বিগ্ন হয়ে বলল, এটা কি ফাঁদ? আদ্রিয়ান গভীর শ্বাস নিল, তারপর বলল, যেভাবেই হোক আমাদের যেতে হবে, কারণ খেলাটা তো এখনো শেষ হয়নি। সন্ধ্যা ঠিক 7টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো লাইব্রেরির সামনে এসে দাঁড়ালো আদ্রিয়ান। চারপাশে মানুষের ভিড় কমে এসেছে, বাতাসে পুরনো কাগজের গন্ধ ছড়িয়ে আছে। আমরা সবাই একসঙ্গে ঢুকবো না। নিহারিকা সাবধান করে বলল,
তাহলে মেহেরিন জানতে চাইলো। আদ্রিয়ান একা ভেতরে যাবে, আমরা বাইরে থেকে নজর রাখবো, কোনো বিপদ দেখলেই ব্যবস্থা নেব। আদের মাথা নেড়ে সম্মতি জানালো। সে ধীর পায়ে ভেতরে ঢুকলো। লাইব্রেরির ভেতরটা নীরবে এক ধরনের অদ্ভুত রহস্যতায় ছড়িয়ে আছে। বিশাল বিশাল বুকশেপের মাঝখানে একটা পুরনো টেবিলের কাছে দাঁড়িয়েছিল একজন মানুষ। কালো হুড়ি পরা লোকটি ধীরে ধীরে মুখ তুলল। তুমি কি জানো তুমি কাদের বিরুদ্ধে লড়াই করছো? আরিয়ান লোকটির চোখের দিকে তাকিয়েই বলল, আমি শুধু জানি কালীকে শেষ করার পরেও কিছু রয়ে গেছে, ব্ল্যাক ফ্যাং। লোকটি হাসলো। তোমার সাহস আছে, কিন্তু সাহসই যথেষ্ট নয়। তাহলে কি চাই? লোকটি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর একটা পেন ড্রাইভ বের করে টেবিলে রাখলো। এটা নাও, কিন্তু মনে রাখো তুমি যা জানতে চলেছো সেটা তোমার জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে। আদিয়ান পেন ড্রাইভ হাতে নিলেই এক কম্পন অনুভব করলো, যেন এক নতুন রহস্যের দরজা খুলে যাচ্ছে। হোটেলে ফিরে এসে তারা পেন ড্রাইভ খুলে দেখলো তার মধ্যে মাত্র একটা ভিডিও ফাইল ছিল। নিহারিকা দ্রুত সেটা চালু করলো। স্ক্রিনে একজন বয়স্ক মানুষের মুখ দেখা গেল। যদি তোমরা এটা দেখো তবে বুঝতে হবে আমি হয়তো আর বেঁচে নেই। আমি ব্ল্যাক ফ্যাংয়ের একজন প্রাক্তন সদস্য, কিন্তু আমি তাদের বিরুদ্ধে গিয়েছি কারণ তারা যা করতে চলেছে সেটা ভয়ানক। তারা কি করছে? মেহরিন ফিসফিস করে বলল। ভিডিওর লোকটি বলল, তারা এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা পুরো দেশের সাইবার সিস্টেম ধ্বংস করে দিতে পারে। একবার সেটা চালু হলেই বাংলাদেশ অন্ধকার ডুবে যাবে। ব্যাংক, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সবকিছু ধ্বংস হয়ে যাবে। আদ্রিয়ানের হাত কাঁপতে শুরু করলো। লোকটি শেষবারের মতো বলল, তাদের থামাও, এর আগে অনেক দেরি হয়ে গেছে। ভিডিও শেষ হয়ে গেল। ঘরের মধ্যে একটা গভীর নীরবতা নেমে এলো। এটা যদি আমাদের সত্যি হয় তাহলে এটা আমাদের সবচেয়ে বিপজ্জনক মিশন হতে চলেছে। তাদের প্রধান সিস্টেম কোথায়? নিহারিকা দ্রুত ভিডিওর মেটাডাটা পরীক্ষা করলো। ব্ল্যাক ফ্যাংয়ের প্রধান অপারেশন সেন্টার এখনও অজানা, কিন্তু ভিডিওর লোকটি যেখানে থাকে ভিডিও পাঠিয়েছে সেই চট্টগ্রামে একটা পরিত্যক্ত শিপ ওয়ার্ড। মেহরিন ধীরে ধীরে বলল, তাহলে আমাদের পরবর্তী গন্তব্য ঠিক হয়ে গেছে। আদিয়ান গভীর শ্বাস নিয়ে বলল, আমাদের থামার সুযোগ নেই, কারণ এবার খেলা সত্যি ভয়ঙ্কর। চট্টগ্রামের উপকূলীয় এলাকায় পুরনো এক শিপ ওয়ার্ডের পাশে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান, মেহরিন আর নিহারিকা। রাত তখন একটা বাতাসে লাবণাক্ত গন্ধ, আশেপাশে বিশাল বিশাল ধ্বংসপ্রাপ্ত জাহাজের ধ্বংসাবশেষ। তাহলে এখানেই ব্ল্যাক ফ্যাং এর হেডকোয়ার্টার? পুরোপুরি নিশ্চিত নই। চোখ শুরু করে স্ক্যান করলো। কিন্তু ভিডিওর উৎস এখান থেকেই এসেছে। যদি তারা এখানেই থাকে তবে আমাদের খুব সাবধানে এগোতে হবে। আদিয়ান গম্ভীর কণ্ঠে বলল, আমাদের কাছে মাত্র একটা সুযোগ আছে, যদি ধরা পড়ে যায় তাহলে মিশন এখানেই শেষ। তারা ধীর পায়ে বিশাল এক ধাতব কন্টেনারের পিছনে লুকালো। সামনে বিশাল এক গুদামঘরের মতো স্ট্রেচার, দরজার দুই পাশে দাঁড়িয়ে আছে দুজন সহস্র গার্ড। ওরা বেশ শক্ত নিরাপত্তার ব্যবস্থা রেখেছে। আমাদের ওদের নজর এড়িয়ে ভেতরে যেতে হবে। নিহারিকা দ্রুত তার ব্যাগ থেকে একটা ছোট্ট ড্রোন বের করলো। আমি ড্রোন দিয়ে ভেতরে পরিবেশ স্ক্যান করেছি। তোমরা সাবধানে থাকো। ড্রোন ধীরে ধীরে উপরে উঠল, গুদামের ছোট জানলা দিয়ে ভিতরে ঢুকে গেল। নিহারিকা ল্যাপটপে লাইভ ফিড ভেসে উঠল। ভেতরে প্রায় 8 থেকে 10 জন সশস্ত্র লোক আছে, আর কোণার দিকে একটা বিশাল সার্ভার ইউনিট বসানো। আদিয়ার স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, মানে এখানে ওদের মূল তথ্য ভান্ডার রাখা আছে। তবে খুব বেশি সময় নেই, ওরা হয়তো আমাদের খুঁজে পেতে পারে। আদের মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে এবার কাজ শুরু করা যাক। তারা তিনজন আলাদা হয়ে গেল। মেহরিন আর আদিয়ান কৌশলে গার্ডের নজর সরানোর জন্য এদিকে সরে গেল, আর নিহারিকা পিছনের দিক দিয়ে গুদামে প্রবেশ করলো। কিন্তু ঠিক তখনই একটা বিপদ ঘটে গেল। নিহারিকা যখন সার্ভারের কাছে পৌঁছাতে যাচ্ছিল, ঠিক তখনই একটা লাল আলো জ্বলে উঠল। অ্যালার্ট! বেরিয়ে এসো, আমাদের ধরে ফেলেছে। কিন্তু বের হওয়ার আর সম্ভব ছিল না। চারদিক থেকে কালো পোশাক পরা লোকেরা ঘিরে ফেলল তাদের। তোমরা কি সত্যি ভেবেছো আমাদের শেষ করতে পারবে? এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। আদিয়ান ধীরে ধীরে মুখ তুলল। সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ব্যক্তি। এক চোখে গভীর কাটা দাগ, ঠোঁটের কোণে হালকা এক হাসি। তোমরা ব্ল্যাক ফ্যাং এর নাম শুনেছো, কিন্তু আমাদের শক্তি সম্পর্কে কিছুই জানো না। এবার তোমাকে সেটা নিজের চোখে দেখাতে হবে। তোমরা ব্ল্যাক ফ্যাং এর নাম শুনেছো,
কিন্তু আমাদের শক্তি সম্পর্কে কিছু জানো না। এবার তোমরা সেটা নিজের চোখে দেখতে পারবে। চারপাশ থেকে কালো পোশাক পরা লোকেরা ঘিরে ধরেছে। নিহারিকা ধীরে ধীরে হাত তুলল। তার চোখ স্ক্যান করেছিল চারপাশের পরিবেশ। মেহেরিন সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, আর আদিয়ান সামনের ব্যক্তির দিকে চোখ রেখে এক পায়ে গেল। আদিয়ান গম্ভীর কণ্ঠে বলল। তুমি কে? সামনের লোকটি হাসল। তোমরা এতদিন ব্ল্যাক ফ্যাংয়ের পেছনে দৌড়াচ্ছিলে, অথচ জানতে পারোনি কে এই সংগঠনের আসল নেতা। সে এক পা সামনে এগিয়ে এলো। আলোটা তার মুখে পড়তেই সবাই স্তব্ধ হয়ে গেল। আমার নাম তৌসিন রফিক, ব্ল্যাক ফ্যাংয়ের মাস্টার মাইন্ড। আদিয়ান চমকে গেল। তাওসিন রূপ, এই নাম তো কোথাও পাইনি আমরা। কারণ আমি আর অস্তিত্ব সবসময় ছায়া রেখেছি। আমি চেয়েছিলাম কেউ যেন আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য না বুঝতে পারে। তাহসিন ঠোঁটের কর্ণে হালকা হাসি রাখল। তোমাদের উদ্দেশ্য কি? মেহেরিন জিজ্ঞাসা করলো। সাইবার বিপ্লব। তোমরা জানো এদেশের ডিজিটাল সিস্টেম কতটা দুর্বল, এক ঝাটকায় সবকিছু ধ্বংস করে দেওয়া যায়। আর আমরা সেটাই করতে চলেছি, কারণ আমরা চাই পুরনো সবকিছু ভেঙে নতুন এক যুগের সূচনা হোক। নিহারিকা ঠোঁট কামড়ে বলল। তুমি তো শুধু ধ্বংস করছো, নতুন কিছু গড়ার কথা বলছো, অথচ তুমি লাখো মানুষের জীবনে দুর্বিষহ করে দিচ্ছ। যে কোনো বিপ্লবের জন্য কিছু ত্যাগ স্বীকার করতেই হয় নিহারিকা। তুমি তো জানো সিস্টেম বদলাতে গেলে রক্ত ঝরবে। আদিয়ান চোখ শুরু করে তাকালো। আমরা তোমাকে থামাবো। ওহো, কিভাবে? তোমরা এখনো বুঝতে পারোনি আমি এখানে তোমাদের ফাঁদে ফেলেছি। ঠিক তখনই ছাদ থেকে কয়েকটা ছোট ড্রোন নেমে এলো। তাদের দিকে বন্দুক তাক করে আছে। নিহারিকা দ্রুত তার ল্যাপটপ খুললো, কিন্তু মুহূর্তের মধ্যে একটা পপ আপ ভেসে উঠল। অ্যাক্রস ডিনেট। ওরা আমাদের সিস্টেম ব্লক করে দিয়েছে। মেহেরিন ফিসফিস করে বলল। এখন কি করব? আদিয়ান দ্রুত চারপাশে লক্ষ্য করলো। হঠাৎ তার চোখ পড়ল গুদামের কোণের দিকে থাকা বিশাল এক বৈদ্যুতিক বোর্ডের দিকে। সে আস্তে করেই বলল। নিহারিকা, তুমি কি গুদামের মেন পাওয়ার গ্রিড হ্যাক করতে পারবে? নিহারিকা দ্রুত বোর্ডের দিকে তাকালো, তারপর বলল। 2 মিনিট সময় দাও। আদিয়ান কিছু বলার আগে তাহসিন হাত তুলল। পর্যাপ্ত নাটক হয়ে গেছে, এখন সময় শেষ। তোমাদের জন্য আমাদের একটা বিশেষ উপহার আছে। স্পার্ক দেওয়ার সাথে সাথে ড্রোনগুলো গুলি চালাতে শুরু করলো। ঠিক তখনই নিহারিকা দ্রুত তার কোট রান করলো, আর পুরো গুদাম অন্ধকারে ডুবে গেল। এখন আদিয়ান চিৎকার করলো। গুদামে সম্পূর্ণ অন্ধকার। খুব শুধু মাঝে মাঝে ছোট ছোট লাল আলো জ্বলছে ড্রোনের সেন্সর থেকে। আদিয়ান তৎক্ষণাৎ একটা ধাতব পাইপ তুলে নিল, আর সজোরে একটা ড্রোনের দিকে আঘাত করলো। বিস্ময়ের শব্দে চারপাশে কেঁপে উঠল। মেহেরিন এক লাফে কাছের একটা কাঠের বক্সের আড়ালে চলে গেল। তার হাতে একটা ছোট ছুরি, যা সে নিহারিকার ব্যাগ থেকে নিয়েছিল। তাওসিনকে খুঁজতে হবে। কিন্তু তাহসিন আগে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়েছে। নিহারিকা দ্রুত স্ক্যান করেই বলল। ও বাইরে পালাচ্ছে। ওকে ধরা দরকার। তারা তিনজন দৌড়ে বেরিয়ে এলো। বাইরে তখন ভোরের আলো ফোটের মুহূর্ত। একটা কালো গাড়ি দ্রুত গতিতে বের হয়ে যাচ্ছিল। আদিয়ান পিছন থেকে চিৎকার করলো। তাহসিন, তুমি পালাতে পারবে না। কিন্তু তাহসিন জানলার কাছ নামিয়ে বলল। খেলা এখনো শেষ হয়নি আদ্রিয়ান, এটা তো কেবল শুরু। তারপর গাড়িটা দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। আদিয়ান দাঁড়িয়ে রইল, হাত শক্ত করে মুঠি করলো। মেহেরিন পাশে এসে বলল। এবার কি করব? আদিয়ান ধীরে ধীরেই বলল। আমরা থামবো না। এবার যুদ্ধ হবে ব্ল্যাক ফ্যাংকের আসল মস্তিষ্কের বিরুদ্ধে। তাওসিন রূপ, তোমার সময় শেষ হয়ে এসেছে। তাহসিন রোফ পালিয়ে যাওয়ার পর আদিয়ান, মেহেরিন এবং নিহারিকা চট্টগ্রাম শিপইয়ার্ডে দাঁড়িয়ে ডাট অন্ধকারে তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছিল। তাওসিন আর ব্ল্যাক ফ্যাংয়ের মূল উদ্দেশ্য এখন স্পষ্ট হয়ে গেছে। ওরা শুধু ডিজিটাল সিস্টেম ধ্বংস করতে চায় না, বরং এক বিপ্লবের মাধ্যমে সমাজের পুরো কাঠামো ভেঙে দিতে চায়। তাহলে তার নাম কি? ওরা একটা নতুন পৃথিবী গড়তে চায়, যেখানে পুরনো সিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ব্যাংকিং, সরকার, শিক্ষা সবই ধ্বংস করে তারা নতুন শক্তি তৈরি করতে চাইছে। এটা খুব ভয়ানক ব্যাপার। আরিয়ান তীক্ষ্ণ চোখে তাদের দিকে তাকিয়ে বলল। আমরা একে থামাতে পারি, কিন্তু আমাদের অনেক বেশি তথ্য দরকার। তাওসিন শুধু আমাদের পরিণত বলেছে, কিন্তু তার পরবর্তী পরিকল্পনা কোথায় সেটা জানাটা খুব জরুরি। তাহলে আমাদের কি করতে হবে? আরিয়ান এক মুহূর্তে থেমে গিয়ে বলল। আমি জানি কোথায় কি এসব তথ্য পাবো, কিন্তু আমরা একা পারবো না। আমাদের আরো কিছু সাহায্যের প্রয়োজন।
এরপর তারা ঢাকায় ফিরে আসলো। কৌশলগতভাবে তারা পুরনো এক বন্ধু রাজীবকে খুঁজে বের করলো। রাজীব একজন সাইবার বিশেষজ্ঞ এবং তার কাজ ছিল নিরাপত্তা সিস্টেমে ব্যবধান খোঁজা এবং সেগুলো সংশোধন করা। তিনি দীর্ঘদিন ধরে সাইবার অপরাধমূলক কাজের বিরুদ্ধে লড়াই করছিল। তুমি আমাদের সাহায্য করতে পারবে? আদিয়ান রাজীবকে জানালো। তাওসিন, রাউফ এবং ব্ল্যাক ফাইং, তারা খুব বিপজ্জনক, কিন্তু যদি আমি সাহায্য করি তাহলে তোমাদের আরও এক ঝুঁকি নিতে হবে। আমরা প্রস্তুত। রাজীব তার ল্যাপটপ খুলে একটি গোপন ডেটাবেসে প্রবেশ করতে শুরু করলো। তার হাত দুটো কিবোর্ডে চলছিল, যেন সব তথ্য সংগ্রহ করে ফেলেছে। তাদের পরবর্তী বড় আক্রমণ কোথায় হবে সেটা আমি খুঁজে পেয়েছি। কোথায়? রাজীব হালকা শ্বাস নিয়ে বলল। এটা সম্ভবত সিলেটে। এটি পুরনো সেনাঘাঁটি আছে সেখানে, যেখানে ব্ল্যাক ফ্যাং তাদের প্রধান অপারেশন চালাচ্ছে। আমরা এখনই সেখানে যেতে পারি। সেখানে যাওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। এই মিশন সফল করার জন্য আমাদের প্রয়োজনীয় সব প্রযুক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। এরপর তারা সিলেটের পথে রওনা হলো। সিলেটের পুরনো সেনা ঘাঁটি এখন আর ব্যবহৃত না হলেও গোপন এক সাইবার অপারেশনের সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। গাড়ির জানলা দিয়ে বাহিরে তাকিয়ে আদিয়ান মনে মনে ভাবছিল, এই মিশনটি আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা যদি এখানে হেরে যাই তাহলে ব্ল্যাক ব্যাংকের পরিকল্পনা সফল হবে, আমাদের সারা দেশের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সিলেট পৌঁছানোর পর তারা একটি পাহাড়ি এলাকার দিকে এগিয়ে গেল। সেখানে পুরো ঘাঁটি অবস্থিত। এখানে আমাদের সাবধানে চলতে হবে, ওরা বুঝতে না পারে আমাদের এখানে আসার উদ্দেশ্য কি। কিন্তু ঠিক তখনই তাদের চারপাশ থেকে গোলাগুলির শব্দ শোনা গেল। এটা কিছু ভালো কথা না। নিহারিকা দ্রুত সশস্ত্র হওয়ার লোকদের দিকে নজর দিল। এক ঝলক তাদের দেখতে পেল। ব্ল্যাক ফ্ল্যাং এবং সশস্ত্র বাহিনী তাদের ঘিরে ফেলছে। তোমরা আমাদের হাত থেকে বের হতে পারবে না। একটি গলা শোনা গেল। আদিয়ান মুখ চেপে ধরল। এবার আমাদের পালানোর সুযোগ নেই, এগিয়ে যেতে হবে। গোলাগুলির শব্দ আরো কাছে আসছিল। সিলেটের পাহাড়ি এলাকা যেখানে তারা সরে আসছিল এখন এক বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। ব্ল্যাক ফাইং এর সশস্ত্র বাহিনী তাদের ঘিরে ফেলেছে এবং চারপাশের সব পথ বন্ধ হয়ে গেছে। তোমরা পালাতে পারবে না। এক সেনা গর্জন করে বলল। এখন পালানো মানে মারা যাওয়া, আমাদের থামাতে হবে। আদিয়ান বলল। তার চোখ শক্ত হয়ে উঠল। মেহরিন দ্রুত তার পিস্তল বের করে বলল, আমাদের যতটা সম্ভব ধ্বংস করতে হবে। নিহারিকা তার ল্যাপটপে কাজ শুরু করলো। তোমরা লড়াই শুরু করো, আমি তাদের সিস্টেম হ্যাক করার চেষ্টা করি। আদিয়ান সবাই থেকে সামান্য দূরে সরে গিয়ে পিঠের কাছে রাখা বোমা সেট করলো। তার চোখের কোণে আলো জ্বলে উঠল আর তাতে তার মানসিক স্বস্তি স্পষ্ট হয়ে গেল। এই জায়গাটা খালি হতে না দেওয়া উচিত, শত্রুদের পুরো সিস্টেম ব্যাহত করতে হবে। ব্ল্যাক ফ্যাং এবং বাহিনীর আক্রমণ শুরু হলো। সশস্ত্র বাহিনীর সদস্যরা লাফিয়ে বের হয়ে তাদের দিকে বন্দুক তাক করলো। মেহরিন পিস্তল থেকে কয়েকটা গুলি ছুড়ল আর আদিয়ান এক পাল শত্রুকে লুকিয়ে গিয়ে পাল্টা আক্রমণ শুরু করলো। কিছুক্ষণ পর গোলাগুলির শব্দ থামলো, কিন্তু যুদ্ধ থামেনি। তোমরা কতটুকু লড়বে? এক ব্ল্যাক ফ্যাং এর সদস্য নিচু কণ্ঠে বলল। আদিয়ান এক মুহূর্তে তার বন্দুকটি তার দিকে তাক করলো, কিন্তু ঠিক তখনই নিহারিকা চিৎকার করে বলল, তাদের সিস্টেম হ্যাক করতে পারিনি, কিন্তু আমি জানি কোথায় আমরা যেতে পারবো। আমি একটা ট্রান্সমিশন পেয়ে গেছি। সিস্টেমের মূল কেন্দ্র সিলেটের বাইরে এক গোপন স্থান থেকে কাজ করছে। তাদের শত্রু বাহিনী এখানে আক্রমণ করছে, কিন্তু সিস্টেমের মূল ফোকাস বাইরে। তাহলে আমাদের কি বাইরে যেতে হবে? হ্যাঁ, আমাদের যেতে হবে। এটা আমাদের একমাত্র সুযোগ। আদিয়ান দৃঢ়ভাবে বলল। এখন আমরা সোজা শত্রু বাহিনীর দিকে এগিয়ে যাব। তারা যদি জানে আমরা কোথায় যাচ্ছি তবে আমাদের পালানোর কোনো সুযোগ নেই। ব্ল্যাক ফ্যাং এর বাহিনীর শত্রু অবস্থানে অবস্থান নিচ্ছিল, কিন্তু আদিয়ান, মেহরিন এবং নিহারিকা নিঃশব্দে পাহাড়ের এক পাশ দিয়ে সরে গিয়ে মূল রাস্তা থেকে বাইরে বের হয়ে গেল। তারা পাহাড়ি পথ ধরে এগিয়ে গেল এবং সদা নামতে না নামতেই তারা সিলেটের বাহিরে এক নিঃসঙ্গ
ভিজেলের দিকে পৌঁছালো, যেখানে একটি প্রাচীন অল্প জনবহুল এলাকা ছিল। সেখানে ব্ল্যাক ফ্যাং এবং সাইবার শাখার মূল অপারেশনের চালানো হচ্ছিল। এখানে তাদের সিস্টেম কেন্দ্র আছে নিশ্চিতভাবে। তাহলে আমরা সোজা আক্রমণ করতে পারি? না, সরাসরি আক্রমণ মানে তাদের হাতে পুরো প্ল্যান চলে যাবে। আমাদের একমাত্র সুযোগ হবে গোপনে সিস্টেমে ঢোকা এবং তাদের প্রতিরক্ষা ভেঙে দেয়া। আরিয়ান তার কনফিগারেশন পরিবর্তন করে বলল। তারা সিলেটের গোপন স্থানটির দিকে এগিয়ে চলল, কিন্তু পথটি সহজ ছিল না। ব্ল্যাক ফ্যাং এবং সুরক্ষিত বাহিনী এখানে অবস্থান নিয়েছিল। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শত্রু বাহিনী না জানিয়ে সিস্টেমের দিকে পৌঁছানো। আদিয়ান দ্রুত বলল। আমরা যদি এখান থেকে সিস্টেমের সংকেত পেয়ে সঠিক সময়ে আক্রমণ করতে না পারি, তাহলে ব্ল্যাক ফ্যাং আমাদের পুরো পরিকল্পনা জানিয়ে ফেলবে। নিঃশব্দে তারা গোপন বাহিনীর অবস্থানে পৌঁছালো। নিহারিকা দ্রুত তার ল্যাপটপ খুলে সিস্টেমের কোড আক্রমণ শুরু করলো। তোমরা প্রস্তুত থাকো, তোমাদের একেবারে শেষ সুযোগটা দিতে হবে। এক মুহূর্তের মধ্যে সিস্টেমে প্রবেশ করতে গিয়েও ব্ল্যাক ফ্যাং এবং হোয়াইট কোয়ার্টার থেকে নিরাপত্তা ভাজে শুরু করলো। আলোকিত স্ক্রিনে একটি লাল সতর্কবার্তা দেখালো। নিহারিকা দ্রুত তার কোড সংশোধন করেই বলল। আমি এটাকে ভাঙতে পারবো, কিন্তু আরো কিছু সময় লাগবে। আদিয়ান শত্রুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়েই বলল। তুমি যা পারো করো, আমাদের কাছে আর সময় নেই। নিহারিকা তার ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে দ্রুত কোড পরিবর্তন করতে বলল। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ব্ল্যাক ফ্যাং এর নিরাপত্তার ব্যবস্থা এতটা কঠিন যে সে একে অপরের এক পাসওয়ার্ড এবং ফায়ারওয়াল পেরিয়ে যাচ্ছিল, কিন্তু প্রতিটি নতুন স্তর আরো জটিল হয়ে উঠেছিল। তুমি পারবে তো? মেহেরির কাছে এসে জিজ্ঞাসা করলো। নিহারিকা চুপচাপ উত্তর দিল না। তার মাথা ঘুরছিল। কিবোর্ড আঙ্গুলের চাপ আরো দ্রুত হতে লাগলো। আমি যদি পারি তবে পুরো সিস্টেমের নিরাপত্তা ভেঙে ফেলতে পারবো, কিন্তু যদি আমি ভুল করি তখন তাদের সমস্ত সিস্টেম বিপদে পড়বে। নিহারিকা গভীরভাবে চিন্তা করতে লাগলো। আদিয়ান তার পিস্তল নিয়ে প্রস্তুত ছিল। বাহিনী তার দিকে আরো এগিয়ে আসছিল এবং তাদের কাছে প্রায় কোনো পথেই ছিল না। মেহেরিন, নিহারিকা, তোমরা প্রস্তুত থাকো, আমি আক্রমণ শুরু করছি। কিছুটা সময়ের জন্য সবার চোখে শুধু ভয় ছিল। ব্ল্যাক ফ্যাংয়ের বাহিনী যতটুকু শক্তিশালী ছিল ততটাই ভয়ঙ্কর, কিন্তু আদিয়ান জানতো আজ তাদের হাতে সুযোগ এসেছে, আর এই সুযোগ হারালে পরিণতি হবে ভয়ঙ্কর। এবার নিহারিকা। ঠিক তখনই নিহারিকা হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার স্ক্রিনে লাল সতর্কতা চলে গেল। এটা হলো আমাদের সুযোগ। নিহারিকা কোড ভাঙা শুরু করলো। ব্ল্যাক ফ্যাঙ্গার সিস্টেমের সমস্ত ডেটা একে একে লিক হতে লাগলো। বাহিনীর নিরাপত্তার ব্যবস্থা একের পর এক স্তর ভেঙে পড়েছিল। নিহারিকা অবরত কোড লিখছিল, আর তার শরীরের প্রতিটি কোষ এক অদ্ভুত উত্তেজনায় কাজ করছিল। তুমি জানো এই মুহূর্তে ব্ল্যাক ফ্যাং এর মধ্যে তথ্য হাতের নাগালে এসেছে। তাদের পরবর্তী গোপন পরিকল্পনাগুলিও আমরা জানবো। নিহারিকা বলল, এবং এক ঝলকে তার চোখে আশা দেখা গেল। আদিয়ান তার পিস্তল থেকে একের পর এক গুলি ছুঁড়ে শত্রুদের সরিয়ে দিচ্ছিল। মেহেরির যে সর্বদা তার পাশে ছিল তাকে সাহায্য করতে থাকলো। তাদের দৃঢ়তা অবশেষে কাজে এলো। আদিয়ার সহস্র বাহিনী আক্রমণ ঠেকানোর সঙ্গে সঙ্গে নিহারিকা তার স্ক্রিনে পুরো সিস্টেমের নিয়ন্ত্রণে নিয়ে এক মুহূর্তের মধ্যে ব্ল্যাক ফ্যাংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিল। এটি শেষ। নিহারিকা সেট কোডটি রান করায়। ঠিক তখনই ব্ল্যাক ফ্যাংয়ের সিস্টেমটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। তাদের সমস্ত যোগাযোগের লাইন এবং ডেটাবেসে সেকেন্ডের মধ্যে হারিয়ে গেল। পাহাড়ের এক গোপন জায়গায় সবকিছু থেমে গেল। ব্ল্যাক ফ্যাংয়ের বাহিনী এক মুহূর্তে বিপর্যস্ত হয়ে পড়ল। তাদের প্রধান সিস্টেম ম্যানেজাররা হতবাক হয়ে গিয়েছিল। তাহসিন রউফ এখন কোথায়? নিহারিকা মুচকি হেসে বলল। তাহসিন পালাতে পারবে না, তার সমস্ত গোপন তথ্য এখন আমাদের হাতে। ঠিক তখনই তাদের পিছনে একটি সাইবার আক্রমণ থেকে নিশ্চিত হলো। আদিয়ান এক চিমটি ভয়ের অনুভূতি অনুভব করল। তাহসিন রউফ, যাকে তারা এতদিন ধরার জন্য নিরন্তর চেষ্টা করছিল, মূল ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু। কিন্তু আদিয়ান জানতো এই একেবারে সুযোগ হারানো যাবে না। আজ আমরা ব্ল্যাক ফ্যাংকের পরিসমাপ্তি ঘটালাম। তারপর একে একে সিলেটের পাহাড়ি অঞ্চলটি অব্যাহত রাখতে শুরু করলো।
ব্ল্যাক ফ্যাংয়ের বাহিনী পুরোপুরি পরাজিত হয়ে গিয়েছিল এবং তাহসিন রফের অবশেষে সমাপ্তি ঘটল। আদিয়ান, মেহরিন এবং নিহারিকা একে অপরের দিকে তাকালো। সারা পৃথিবীর সাইবার জগতে এই যুদ্ধের অন্ধকার দিকগুলি এখন সবার সামনে উন্মোচন হয়ে গেল। এটা ছিল আমাদের শেষ যুদ্ধ, তবে আমাদের জীবনের শুরু তো এখান থেকেই। আদিয়ান বলল, তার চোখে নতুন লক্ষ্য ছিল। এখন আমাদের একমাত্র লক্ষ্য হলো এই পৃথিবীকে সঠিক পথে ফিরিয়ে আনা। মেহরিন তার হাত ধরেই বলল। নিহারিকা এবার হালকা হাসি দিয়েই বলল, তবে আমাদেরকে এই যাত্রা আর একবার শুরু করতে হবে। পৃথিবীর বদলানোর জন্য আমাদের সর্বোচ্চ শক্তি দিয়েই কাজ করতে হবে। তারপর তারা তিনজন একসঙ্গে সেই পাহাড়ি এলাকায় এক নতুন গল্প শুরু করার উদ্দেশ্যে চলে গেল। সেখানে আর কোনো রহস্য, কোনো বিপদ তাদের জন্য অপেক্ষা করবে না। সমাপ্ত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।